ফেলই যখন বেশিরভাগ ছেলে করেছে, তখন ফেল করাতে লজ্জার কি আছে? আমাদের স্কুল জীবনে উচ্চ মাধ্যমিক স্তরে পড়তে হতো মানিক বন্দ্যোপাধ্যায়ের পাশ ফেল গল্প। সেই গল্পে ফেল করা ছাত্র বিমলের দিদি কথা বলেছিল পাশ করা বন্ধু নীরেনকে। কিন্তু যখন একজন পরীক্ষার্থী নয়, গোটা পরীক্ষা ব্যবস্থাটাই ডাহা ফেল করে আর লক্ষ লক্ষ পরীক্ষার্থীকে অনিশ্চয়তার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, সেটাকে জাতীয় বিপর্যয় বললেও কম বলা হয়। আজ প্রশ্ন ফাঁস নিয়ে গোটা দেশ তোলপাড় হচ্ছে, সংসদ উত্তাল হচ্ছে, কিন্তু রাজনীতির থেকেও বড় প্রশ্নটা আজ বিশ্বাসের। রাজ্য হোক কিংবা কেন্দ্র, শিক্ষক নিয়োগের পরীক্ষা হোক কিংবা ডাক্তারিতে ভর্তির পরীক্ষা, মেধা যদি রেট চার্টের সামনে মূল্যহীন হয়ে পড়ে, তাহলে কি হবে আমাদের ভবিষ্যতের? ঋত্বিক ঘটকের নাগরিক সিনেমা সেই বাবার মতো বলতে হয়, তোর চাকরি পাওয়ার আশা হচ্ছে জুয়া খেলা। এই অসহায়তা থেকে আজকের এই সভার বিষয়। আজকের বিষয়, শিক্ষা নিয়ে দুর্নীতিতে কেন্দ্র রাজ্য সমান দর, যোগ্যতাকে বুড়ো আঙুল, ঘুষের পথ চওড়া আরও, স্বচ্ছতার পরীক্ষাতে পরীক্ষকই ফেল, দুর্ভাগা সব যোগ্য দেখে জালিয়াতির খেল। আজ আমার প্রথম বক্তা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নমস্কার, শুভ সন্ধ্যা। যারা আজকে আলোচনায় আছেন সবাইকে নমস্কার, আর যারা সামনে আছেন আমার দর্শক হিসেবে তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা, নমস্কার। যেটা নিয়ে আজকের এই টক শো ডাকা হয়েছে, অর্থাৎ আপনারা সবাই জানেন গোটা দেশ জুড়ে এখন সঞ্চালক সুমনও উল্লেখ করেছেন যে নিট ইউজি পরীক্ষা, অর্থাৎ চিকিৎসক হওয়ার, ডাক্তার হওয়া সর্বভারতীয় পরীক্ষা, যেটা আমরা সবাই জানি এনটিএ বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি নেয়। 2024 ইউজি পরীক্ষার এই নিট পরীক্ষা, যেটা 2017 অবধি ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী 47 সাল থেকে, স্বাধীনতার পর থেকে আমাদের রাজ্যের হাতে ছিল, সেটা সমস্ত ফেডারেল স্ট্রাকচার, সংঘীয় ধাঁচা, তাকে বুড়ো আঙুল দেখিয়ে 2017 সাল থেকে কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার সেটা নিজের হাতে নিয়ে নেয় এবং তার ফলাফল বেশ কিছুদিন যাবতই অভিযোগ আসছিল। কিন্তু এবার 2024 সালে যেটা ঘটল সেটা একটা অচিন্তনীয় এবং অভূতপূর্ব ঘটনা। প্রথম থেকেই দেখা যাক যে পরীক্ষার বেরোনোর রেজাল্টের ডেট ছিল, পরীক্ষার রেজাল্ট বেরোনোর দিনটা ছিল এবছর 14ই জুন। সেটা কাউকে না জানিয়ে হঠাৎ করে 10 দিন আগে 4ই জুন, আপনাদের ডেটটা একটু খেয়াল করতে বলবো এই কারণে, গোটা ভারতবর্ষ এবং গণমাধ্যম সেদিন ব্যস্ত হয়ে আছে দেশের লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে। সেই সময় তারা রেজাল্ট বের করে দিলেন, যখন সমস্ত মিডিয়া, সমস্ত রাজনৈতিক দল সেই রেজাল্ট নিয়ে ব্যস্ত। তাহলে এটা করা হলো 10 দিন আগে সবাইকে লুকিয়ে কেন? এটা কি যখন হারের রেজাল্ট আসতে শুরু করলো সেইটা ভয় পেয়ে গিয়ে করা হলো? এটা এই তড়িঘড়ি করে এই 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 মিডিয়া এবং রাজনৈতিক দলকে লুকিয়ে এই সিদ্ধান্ত কে নিল? ঠিক কটার সময় কে এই সিদ্ধান্ত নিল? এর উত্তর আমরা জানি না। আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্ন ফাঁসের কথা সুমন বলেছেন, এর সঙ্গে জড়িয়ে আছে নির্বিচারে গ্রেস নম্বর, অতিরিক্ত নম্বর, এবং যখন এটা প্রশ্ন ফাঁসটা যখন বেরিয়ে এলো লোকের সামনে এবং দেখা গেল যে কিছু ছাত্র তারা ভুল প্রশ্ন হাতে পেয়েছে, তাদের জন্যে সংখ্যাটাও বলছি, গত রোববারই পরীক্ষাটা হয়েছে 1563 জন। 1563 জনের জন্যে এই 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 এনটিএ, এই নিট যারা এই পরীক্ষা নেন, তারা সুপ্রিম কোর্টের দেওয়া একটা রায় অনুযায়ী এরা একটা গ্রেস নম্বরে একটা তালিকা ঠিক করলেন যে এই এত 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 গ্রেস দেওয়া যাবে। কিন্তু মজার কথা হচ্ছে যে পরীক্ষাটা সেটা সুপ্রিম কোর্ট বলে দেননি, এবং সুপ্রিম কোর্ট সেটা সম্পূর্ণ একটা অন্য পরীক্ষায় কিভাবে গ্রেস দিতে হবে অন্য একটা মামলায় সেটা জানিয়েছিলেন। সেটা হচ্ছে 2018 সালের ক্ল্যাট পরীক্ষা, অর্থাৎ সর্বভারতীয় এর পরীক্ষা। সেইটাকে হঠাৎ এখানে ইম্পোজ করা হলো। দেখা গেল যে এই 1563 জনকে সুযোগ দিতে গিয়ে
প্রায় 24 লক্ষ পরীক্ষার্থী, সব দেশের সব রাজ্যের, এদের সুযোগ দেওয়া হলো না। গণমাধ্যমে পড়ে জানতে পারছি যে গ্রেস নম্বর কারুর ক্ষেত্রে দেওয়া হয়েছে 150, কারুর ক্ষেত্রে দেওয়া হয়েছে 200। তাহলে সংখ্যাটা 1563 কিনা। একটা উদাহরণ দেওয়া যেতে পারে, গত রোববার যে পরীক্ষাটা হয়েছে হরিয়ানায়, মাত্র 2 জনকে একটা কেন্দ্রে বলা হচ্ছে যে এদের সময় নষ্ট হয়েছে। মানে এটা কি বিশ্বাসযোগ্য যে মাত্র একটা কেন্দ্রে মাত্র 2 জন ছেলের দেরি, মানে প্রশ্নপত্রের জন্য সময় নষ্ট হয়েছে আর বাকিদের হয়নি? বাংলাতেও বিভিন্ন জায়গায় আমাদের কাছে খবর আছে, নির্দিষ্ট খবর আছে যে দেরি করে প্রশ্ন আসে, ভুল প্রশ্ন আসে। বাংলার এতজন ছেলে মেয়ে তাদের বঞ্চিত করা হলো, মেধাকে বঞ্চিত করা হলো। এবং একটা নম্বর কিভাবে দেওয়া হয়েছে এটা অনেকে জানেন। আমি আবার বলি যে 720তেই পরীক্ষা হয়, 720 পেয়েছে এবছর যারা ফার্স্ট হয়েছেন, সেই সংখ্যাটা হচ্ছে 67 জন। আমরা দেখব 2019, 20, 21, 22 এই সালগুলোয় প্রথম হচ্ছে একজন, সর্বোচ্চ নম্বর পাচ্ছেন হয় একজন বা 2 জন বা 3 জন ম্যাক্সিমাম, একসঙ্গে প্রথম হচ্ছে 67 জন। এটা অভূতপূর্ব। যখন সুপ্রিম কোর্ট এই পদ্ধতি বাতিল করে দিয়ে আবার ছাত্রছাত্রীদের নতুন করে পরীক্ষা নেওয়ার কথা বলে, তখন তো আমি বললাম যে মাত্র ওই 1563 জন ছাত্রের জন্যে এই পরীক্ষা ব্যবস্থা করা হয়। দেখা যাচ্ছে যে 710 পাওয়া ছাত্র সংখ্যা, প্রথম দিন আমি বললাম 67, 720, 710 পাওয়া ছাত্র সংখ্যা প্রায় 50। এবার যে সাধারণত এটা হয়, এবার দেখা যাচ্ছে সেটা এবছরে 300-র বেশি। 650 পাওয়া ছাত্র 7000-এর জায়গায় এবছর হয়েছে 27000, অর্থাৎ 27000 জন ছাত্র 650 নম্বর পেয়েছে। 650 পেলে দেশে সেরা মেডিকেল কলেজে এরা চান্স অনায়াসে আশা করতে পারেন। এবছর সেটা দুরাশা। গত বছর পর্যন্ত 590 পেলে র্যাঙ্ক হতো 35,000-এর নিচে, যে কোনো একটা সরকারি মেডিকেল কলেজে এই ছাত্ররা ভর্তি হয়ে যেতে পারতেন। এবার 590-এ যে র্যাঙ্ক, তার সংখ্যা হচ্ছে 95,000। বুঝতেই পাচ্ছেন গোটা দেশের মেধাকে নিয়ে যেভাবে ছিনিমিনি করা হয়েছে, সেটা মানে ভাবা যায় না। এবারে প্রশ্নগুলো কিন্তু এবারে এমনটা ভাববেন না যে এই নম্বর দেখে প্রশ্ন সোজা হয়েছে। একমাত্র 2020 সালে একটা প্রশ্ন সহজ আসার কথা উঠেছিল, অভিযোগ উঠেছিল। যারা ছাত্রছাত্রী বা শিক্ষক বা যারা এখানে অনেক অভিজ্ঞ চিকিৎসকও আছেন, তারা প্রশ্ন দেখলে বুঝতে পারবেন এবছর কিন্তু প্রশ্ন মোটেও সোজা হয়নি। তাহলে এইভাবে যেভাবে এটা ঘটল, এটা যখন ঘটছে এরই মধ্যে পরপর আরও কয়েকটা ঘটনা ঘটে। কিন্তু যে ছাত্র বা ছাত্রী 600 পরিশ্রম করে 600 বা 650 পেল, তাদের প্রতি এইভাবে ঘোর অন্যায় করা হলো। আর তাদের অভিভাবকদের তাদের একটা গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হলো। এইটা করতে করতে এবার পরপর প্রশ্ন ফাঁসের ঘটনা এবার বেরোতে শুরু করলো। এনটিএ কিন্তু প্রথম থেকেই দাবি করছিল যে না, একদম প্রশ্ন ফাঁস হয়নি। অথচ পরীক্ষার দিনেই পাটনায় প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটল, গোধরায় প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটল। ফলে এই বিহারের একটা জায়গায় পরীক্ষার আগের দিন রাত্রে দেখা গেল বেশ কিছু পরীক্ষার্থী জড়ো করে তাদের হাতে প্রশ্নপত্র দেওয়া হয়েছে, তাদের উত্তর মুখস্থ করানো হয়েছে। 20 থেকে 40 লক্ষ টাকার বিনিময়ে এই প্রশ্ন ফাঁস করা হয়েছিল। এই ধরনের অভিযোগ আরও আস্তে আস্তে শুরু করেছে এবং 1000 কিলোমিটার দূরে পরীক্ষার্থীদের পাঠানো হচ্ছে। অর্থাৎ যিনি পশ্চিমবঙ্গে থাকেন তাকে হয়তো পাঠিয়ে দেওয়া হচ্ছে হায়দ্রাবাদের কোনো জায়গায়, হায়দ্রাবাদে যিনি পরীক্ষা দেবেন বলে ভাবছেন তাকে পাঠিয়ে দিচ্ছে হয়তো জলপাইগুড়ি। এইভাবে পুরো ব্যাপারটাকে জিওপার্টাইজ করে, পুরো ব্যাপারটাকে ধ্বংস করে এবং নিট পরীক্ষায় প্রতারণার অভিযোগে ওই গোধরা, আপনারা গোধরার নাম এতদিন আমরা জানতাম গুজরাট দাঙ্গার সূত্রে, বারবার গোধরা নামটা আমরা শুনেছি। এবার এই গোধরা নামটা উঠে আসছে প্রশ্ন ফাঁসের অন্যতম জায়গা হিসেবে, যেখানে একজন কোচিং সেন্টার থেকে 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এরপর কি প্রশ্ন ফাঁস হতে শুরু করে? নিট ইউজি কেলেঙ্কারি পর কলেজ শিক্ষক হওয়ার ইউজিসি নেট ফাঁস হলো।
এবং তারপর তারা সেটা বাতিল করলেন। ডাক্তারি পোস্ট গ্রাজুয়েশন, নিট পিজি, গবেষক হওয়ার জন্য সিএসআইআর বা নেট, এবং এগুলো সব এনটিআই। এরপর একে একে যারা সর্বভারতীয় পরীক্ষা নেন তারা বললেন প্রশ্নভাস হয়েছে, প্রশ্নভাস হয়েছে, প্রশ্নভাস হয়ে যাবে, এই আশঙ্কায় বাতিল করা হলো। এবং কি স্টেপ নেওয়া হলো? স্টেপ নেওয়া হলো ডিজিকে সরিয়ে দেওয়া হলো। এখন ডিজি একজন সরকারি লোক, আমলাতান্ত্রিক লোক, তাকে সরিয়ে দেওয়া হলো। কিন্তু আমরা এতদিন ধরে রাজ্যের ক্ষেত্রে বারবার মাথা 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 এগুলো শুনে এসছি, কিন্তু কেন্দ্রের ক্ষেত্রে দেখা যাচ্ছে কয়েকটা মুখিয়া, কয়েকটা প্রধান, তাদের অ্যারেস্ট করে সিবিআই দায় এড়াচ্ছে। যিনি ওই চেয়ারম্যান ওখানে বসে আছেন, যিনি এতগুলো প্রশ্ন ফাঁসের সঙ্গে যুক্ত, এবং যিনি পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিজেপির একজন রাজনৈতিক পদাধিকারী লোক এবং নির্দিষ্ট সংঘের মদতপুষ্ট পাওয়া লোক, এতগুলো ঘটনা ঘটলো, এতগুলো প্রশ্ন ফাঁস হলো, গোটা ভারতবর্ষ উত্তাল, ওই চেয়ারম্যানকে এখনো সরানো হলো না। ফলত কি শিক্ষামন্ত্রী, কি প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও, মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে গোটা দেশের যে পরীক্ষার্থী যখন রাস্তায় নেমে এসছে, ছাত্র আন্দোলন উত্তাল হয়ে উঠছে, পরীক্ষার্থীদের মানে প্রতিটি আন্দোলন, দিল্লি থেকে কলকাতা, হায়দ্রাবাদ থেকে রাঁচি, যেখানে ছাত্রদের আন্দোলন ছড়িয়ে পড়ছে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী তিনি একটি কথাও তিনি বলছেন না। আমি এটাকে বলবো যে চেয়ারম্যান এখানে বসে আছেন, এই যেভাবে শিক্ষাকে কুক্ষিগত করার চেষ্টা করা হচ্ছে, যেভাবে শিক্ষা যুগ্ম তালিকায় থাকা সত্ত্বেও, কনকারেন্ট লিস্টে থাকা সত্ত্বেও যেভাবে কেন্দ্র নিজের হাতে নিয়ে আসছে, গৈরিকীকরণের চেষ্টা করছে এবং ব্যর্থ হচ্ছে, সেটা আমি বলবো আমাদের বিভিন্ন রাজ্যে যেভাবে এই আচার্য অর্থাৎ গভর্নরকে পাঠিয়ে যেভাবে শিক্ষা এবং তার স্যাফরনাইজেশন ঘটানো হচ্ছে, গৈরিকীকরণ ঘটানো হচ্ছে, ওই যে চেয়ারম্যান এখনো বসে আছেন, ওই চেয়ারম্যান বসে থেকে যেভাবে গোটা সিস্টেমটাকে নিজের হাতে তিনি নিয়ে আসতে চাইছিলেন, ওই চেয়ারম্যানকে আমার বক্তব্য হচ্ছে সিবিআই কয়েকটা মুখিয়া, কয়েকটা প্রধান, এদের না ধরে ওই চেয়ারম্যানকে কাস্টডিতে নিক, তাহলে মাথা বেরোবে। এবং নিশ্চয়ই এরপর আমার বন্ধু এসে রাজ্যের কথা বলবেন, তিনি রাজনৈতিক লোক, তিনি বলতেই পারেন। আমি খালি তার জন্য বলবো যে আপনি বলুন আপনার কাব্যের ভাষায়, আপনি শ্রমিক বলবেন সুললিত ভাষায়। আমি খালি একটা কথা বলতে চাই, উনি যখনই কোনো গণ্ডগোল হয় উনি কাব্যের ভাষায় কথা বলেন। আমি খালি ওনাদের জন্য বলবো, আজকে গোটা ভারতবর্ষের যে সিচুয়েশন, আমি 70 দশকের কবি তুষার রায়ের একটা কবিতা দিয়ে শুরু করব। বন্ধু, বিপ্লব যবে শুরু হয়েছিল তুমি ছিলে পুরো ভাগে, দরপাকরের মাহেন্দ্র ক্ষণে তুমিই ভেগেছ আগে, নেতার সঙ্গে ঘুরেছ পাহাড়ে, বসেছ নিত্য নব দাঁড়ে দাঁড়ে, তুমি কাকার সঙ্গে কাকাতুয়া, তুমি শুয়োরের সাথে দাঁতাল, 8:30টার খালাসি টোলায় মাতালের পাশে মাতাল। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ ব্রাত্য। ব্রাত্য শুরু করলো যেখান থেকে, যে এই প্রশ্ন আমাদের সবার, যে যদি কেন্দ্রের হাতে না থেকে রাজ্যের হাতেই নিট পরীক্ষার দায়িত্ব থাকতো, তাহলে কি নিখুঁত এবং কোনো রকম অভিযোগহীন পরীক্ষা নেওয়া হতো? এসএসসি এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের সাম্প্রতিকতম অভিজ্ঞতা অবশ্য সে কথা বলছে না। কিন্তু ব্রাত্যর সঙ্গে এক জায়গায় আমি একমত যে নির্বাচনের ফলাফল যেদিন ঘোষিত হচ্ছে সেই দিন এই পরীক্ষার ফলাফল বের করা, এবং ওই 1563 জন, তার ভেতরে যখন সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী এক্সামিনেশন বা আবার পরীক্ষা দেওয়ার সুযোগ সুপ্রিম কোর্ট করে দিল, তার মধ্যে 48% পরীক্ষার্থী আর এলেনই না। তাহলে এইখানে নিঃসন্দেহে একটা সন্দেহ অবশ্যই মনে দানা বাঁধে। কিন্তু আমি ব্রাত্যকে প্রথমেই সম্পূর্ণ অন্য একটা কারণে অভিনন্দন জানাবো, যে কলেজে ভর্তির ক্ষেত্রে স্বচ্ছতার জন্য যে কেন্দ্রীয় অনলাইন ব্যবস্থা ব্রাত্য চালু করেছে, 1 লক্ষেরও বেশি ছাত্রছাত্রী ইতিমধ্যেই তার মাধ্যমে কোনো অসাধু চক্রের শিকার না হয়ে কলেজে ভর্তির আবেদন করতে পেরেছে। কিন্তু দুষ্টু লোকেরা বলে আজ থেকে 10 বছর আগে এই স্বচ্ছ ব্যবস্থাটা আনতে গিয়েই নাকি তৎকালীন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তৎকালীন এক ছাত্রনেতা এবং তার মদতদাতা এক হেভিওয়েট নেতার কোপে পড়েন এবং রাতারাতি তার দফতর বদলে যায়। নতুন শিক্ষামন্ত্রী হন শ্রী পার্থ চট্টোপাধ্যায়। বাকিটা ইতিহাস। আর ইতিহাসই বলছে যে আজ জাতীয় স্কেলে বিরাট চেহারায় শিক্ষা দুর্নীতির যে সমস্ত মণিমুক্ত আমাদের সামনে আসছে, সে সাদা খাতাই বলুন আর শূন্য ওএমআর শিটই বলুন, পশ্চিমবঙ্গ এক্ষেত্রেও পথ দেখিয়েছে। আজ তদন্ত করতে গিয়ে বিহারে যেমন সিবিআই মার খাচ্ছে, শেখ শাহজাহানের বাড়িতে তেমনই এ রাজ্যে ইডিকে মার খেতে হয়েছে।
বিহারে এই সিবিআই নিগ্রহের ঘটনায় অন্তত তড়িঘড়ি 4 জনকে গ্রেফতার করা হয়েছে। বাংলায় কিন্তু পুলিশ কলকাতা হাইকোর্টের গুতোর অপেক্ষা করছিল। আর ব্রাত্য নিশ্চিতভাবে জানে যে দেশজোড়াই মারাত্মক শিক্ষা দুর্নীতির চক্রকে সামনে নিয়ে এসেছে এনডিএ শাসিত বিহারের পুলিশ আর বিজেপি শাসিত গুজরাটের পুলিশই। নিটের পর নেটের প্রশ্ন ফাঁসেও সামনে আনে স্বরাষ্ট্র মন্ত্রকের একটা উইং এবং তদন্তভারও সিবিআইয়ের হাতে তুলে দেয়া হয় কোনো কোর্টের নির্দেশ ছাড়াই। আমাদের রাজ্যের শিক্ষা দুর্নীতি এবং ওই 50 কোটি নগদ আর 11 কিলো সোনা সামনে এনেছিল কিন্তু কেন্দ্রীয় এজেন্সি, রাজ্য পুলিশ বা সিআইডি নয়। তবে হ্যাঁ, সত্যি দেশজোড়াই দুর্নীতির ব্যাপকতা জাতীয় স্তরে এর আগে কোনো দিন আমরা দেখিনি। এটা আমার মনে হয় যারা মঞ্চের ওপরে এবং সামনে আছেন বা টেলিভিশন সেটের সামনে আছেন, অন্য মিডিয়ামে দেখছেন, প্রত্যেকে একমত হবেন, কারণ এটা ফ্যাক্ট। যাই হোক, আমার পরের বক্তা অভিনেতা বাদশা মৈত্র। শুভ সন্ধ্যা। শিক্ষা নিয়ে দুর্নীতিতে কেন্দ্র রাজ্য সমান দর, যোগ্যতাকে বুড়ো আঙুলে ঘুষের পথ চওড়া আরো। এখন দেখুন, সরকার তো সবার, আমরা যারা এই রাজ্যের নাগরিক, দেশের নাগরিক, প্রত্যেকটা মানুষের তাদের ব্যক্তিগত মত, দর্শন, ভাবনা থাকার পরেও এই রাজ্য সরকারটা আমার সরকার, এই কেন্দ্র সরকারটাও আমার সরকার, এবং এই দেশের একজন নাগরিক হিসেবে তার ভালো মন্দে আমার যায় আসে। আমি একজন ট্যাক্স পেয়ার, তাই তার ভালো এবং মন্দ দুটো বিষয় নিয়ে কথা বলার অধিকার আমার ব্যক্তিগতভাবে আছে বলে মনে করি আমি। আমার যেটা ইদানিংকালে চিন্তা হয় যে দেখুন, এই দুর্নীতি কি ভারতবর্ষে আগে কখনো ছিল না? নিশ্চয়ই ছিল, কিন্তু যেটা এক্ষুনি সুমন বলছিলেন যে জাতীয় স্তরে যে ব্যাপক আকারে ব্যাপকভাবে যে শিক্ষার দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি, সেটা আমাদের অভিজ্ঞতায় ছিল না। ঠিক একইভাবে আমরা যেভাবে একদম সাদা খাতা জমা দিয়ে টাকা দিয়ে শিক্ষকের পরীক্ষায়, শিক্ষক হওয়ার পরীক্ষায় যারা টাকা দিয়ে শিক্ষক হয়েছেন, সে অভিজ্ঞতাও আমাদের ছিল না, কিন্তু দুর্নীতি ছিল। যেটা এই যে প্রবণতায় কবে থেকে শুরু হচ্ছে দেখুন, একদিকে যখন শিক্ষক, যারা জাতির মেরুদণ্ড, সেই শিক্ষকদের ক্ষেত্রে যখন আমরা দেখি অযোগ্য শিক্ষকে স্কুল ভরে যায়, তখন এই রাজ্যের দেশের নাগরিক হিসেবে আমি আশঙ্কিত হই, কারণ আগামী প্রজন্ম, আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা বাড়ির, তারা কি শিখবে সেটা ভেবে। ঠিক একইভাবে শুধু টাকার জোরে যারা ডাক্তারি পড়বে, যেখানে জয়েন্ট এন্ট্রান্সে কোনো কাট অফ মার্ক নেই, প্রায় পরীক্ষা দিলেই একটা টাকা থাকলে কোনারা প্রাইভেট কলেজে সে সুযোগ পেয়ে যাবে, তাদের হাতে ভারতবর্ষের চিকিৎসা ব্যবস্থা কোথায় পৌঁছবে, কোথায় যাবে সেটা ভাবলে আমি আশঙ্কিত হই। কিন্তু একটা অদ্ভুত ট্রেন্ড আছে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে, একটা মিল আছে। মিলটা দেখুন, এর আগে আমরা ভারতবর্ষের বিভিন্ন এবং রাজ্যের বিভিন্ন সরকারের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী ছাড়াও বিভিন্ন দপ্তরের শিল্পমন্ত্রী, শিক্ষামন্ত্রী, কৃষিমন্ত্রী, আবাসন মন্ত্রী, তাদের আলাদা করে গুরুত্ব আমরা উপলব্ধি করেছি, বুঝেছি। কিন্তু এখন এমন একটা সময়ের মধ্যে এসে দাঁড়িয়েছি আমরা, দেশের প্রধানমন্ত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী তার বাইরে বাকিদের আর কোনো গুরুত্ব প্রায় নেই বললেই চলে। এই পারসেপশনটা সমাজে তৈরি হয়েছে, এটা একদিনে হয়নি। এবং কেউ কখনো ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলছেন, বা তিনি নিজেও বলছেন তিনি ঠিক মানুষ নন, ঈশ্বরের দূত। কখনো রাজ্যের মুখ্যমন্ত্রী কেউ বলছেন তিনি মা শারদা। এটা কেউ কিন্তু নিষেধ করছেন না, বারণ করছেন না অনুগামীদের এই কথাগুলো বলতে। তার আত্মপ্রেমে এতটাই মগ্ন। এতে যেটা হয়, একটা সরকারের বাকি যে অংশটা, বেশিরভাগ অনেক মানুষ আছেন, সৎ মানুষ, অনেক আমলা আছেন, সরকারি কর্মচারী আছেন যারা দক্ষ প্রশাসক, তারা হাতগুটি নিতে বাধ্য হন। তার কারণ, ওই ব্যক্তিকেন্দ্রিক সরকার যখন তৈরি হয়, তখন আমি ওই ব্যক্তিকে যদি কোনোভাবে তার কাছে পৌঁছতে পারি এবং তাকে তুষ্ট করতে পারি, তাহলে আমার যে কোনো কাজ, যে কোনো ন্যায় অন্যায় কোনো কিছু নিয়ে কথা বলার অধিকার সরকারের আর কোনো দপ্তরের কোনো আধিকারিকদের থাকে না। কারণ তারা জানেন আমি আসলে আসল জায়গায় ফুলটা চড়িয়ে দিয়েছি। গোটা ভারতবর্ষে, রাজ্যেই একই অবস্থা শুরু হয়েছে। তাই সমস্ত দপ্তরগুলো, শিক্ষা, এই মেডিকেল, সমস্ত দুর্নীতি হওয়ার পর তারা তদন্তের কথা বলছেন। কিন্তু দেখুন, এত বড় পরিকাঠামো নিয়ে
এই রাজ্য এবং কেন্দ্র তারা কেন আগাম কোনো কিছু আঁচ পায় না। এবং বিশেষ করে রাজ্যের ক্ষেত্রে যেটা আমরা দেখেছি যে তারা এই শিক্ষা দুর্নীতির কথা প্রথমে সম্পূর্ণ অস্বীকার করতে চেয়েছে, তারা কোর্টে গিয়ে মামলা করে তদন্ত আটকাতে চেয়েছে, পরে তারাই বলেছে দুর্নীতি হয়েছে, যারা অপরাধী তারা শাস্তি পাক, সবার কথা না টেনে এনে। এখন কথা হচ্ছে যে এই অবস্থায় আমরা পৌঁছে যারা সৎভাবে পড়াশোনা করে চাকরি পেতে চায় তাদের সামনে কি তারা কি স্বপ্ন দেখছে। আজকে যখন একটা ছেলে মেয়ে ছোটবেলা থেকে দেখছে যে তার বড়রা যারা আজকে স্কুলে টাকা দিয়ে চাকরি পেয়েছেন, শিক্ষক হয়েছেন, বা একইভাবে জয়েন্ট এন্ট্রান্সে যারা টাকা দিয়ে ডাক্তারি পড়ার সুযোগ পাচ্ছেন, এই দৃষ্টান্তগুলো যখন একের পর এক দেখছেন, আমাদের ছোট বড় ছেলেমেয়েরা দেখছে, তারা আগামী দিনে জীবন সম্পর্কে তাদের কি পারসেপশন তৈরি হচ্ছে, একজন শিক্ষক কি বাবা মা তাকে কি নৈতিকতার পাঠ দেবেন। এবং গোটা দেশে রাজ্যে, আমি গতকাল রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বললেন যে রাজ্যের নানা রকম তার নিজের দল সম্পর্কে বললেন যে নানা রকম তোলাবাজি, তাতে অমুক যুক্ত তমুক যুক্ত, এই ইনভলভ তিনি ইনভলভ। এখন ঘটনা হচ্ছে এই কথাগুলো বিরোধীরা 10 বছর ধরে বলে আসছে। তো যা বিরোধীরা 10 বছর ধরে বলে আসছেন, মাননীয় মুখ্যমন্ত্রী কালকে সেটা খবর পেলেন তা তো নয়, নিশ্চয়ই সেটা নয়। তাহলে আমাদের মধ্যে ইন্টেনশন নিয়ে প্রশ্ন জাগে, তাহলে কি পুরসভা নির্বাচনের আগে এটা কোনো আইওয়াস? আর তা যদি না হয় তাহলে যারা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছে বলে তার মনে হয়েছে তাদের কি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে আমরা দেখতে চাই। একইভাবে দিল্লিতে কেন্দ্রের সরকার যারা বলেছিল না খাউঙ্গা না খানে দুঙ্গা, তারা ভারতবর্ষের অর্থনীতিকে, ভারতবর্ষের এই মেহুল চোকসির মতো লোকেরা যারা টাকা নিয়ে বিদেশে পালিয়ে গিয়েছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে, কত কালো টাকা দেশে ফিরে এসছে আমরা দেখতে চাই, আমরা দেখতে পাইনি। তাই আগামী দিনে ছোট ছোট ছেলেমেয়েরা যদি বড়দের কথা না শুনে তারা যদি পরিষ্কার বলে যে ফেলো করি মাখো তেলের যুগে শিক্ষা, সংস্কৃতি, ন্যায়, নৈতিকতা, সততার কোনো মূল্য নেই, যেমন করে হোক টাকা জোগাড় করো তাহলেই চাকরি আসবে, কলেজে সুযোগ আসবে, যদি তারা এটা বলে তারা কি অন্যায় কিছু কি বলবে, ভুল কিছু বলবে? আমার মনে হয় বলবে না। তার কারণ এই পরিবেশটা আমরা তাদের সামনে আমরা তৈরি করে দিয়েছি। এবং দিনের পর দিন এই যে ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা যেভাবে আস্তে আস্তে বেসরকারিকরণের দিকে চলে যাচ্ছে, তাতে গরিব সাধারণ ঘরের ছেলেমেয়ের হায়ার স্টাডিজে যাওয়ার সুযোগ ক্রমশ কমে আসছে। পকেটে টাকা থাকলে আমি বড় বড় কোচিং সেন্টারে পড়তে পারবো, সেই কোচিং সেন্টারে পড়লে আমার কাছে প্রশ্নগুলো অনেক আগে সহজে চলে আসার সম্ভাবনা, তার দরজা খুলে যাচ্ছে, যা আমরা কাগজপত্র যা লেখা দেখতে পাচ্ছি। বিশেষ বিশেষ লোক সেখানে বসে আছে, বিশেষ বিশেষ মাথা সেখানে আছে, 30 লাখ 40 লাখ 50 লাখ দিলে হাতে প্রশ্নপত্র চলে আসছে। এই অবস্থার মধ্যে ভারতবর্ষে একের পর এক মেডিকেল কলেজ, বিভিন্ন কলেজ তৈরি হচ্ছে ব্যাঙের ছাতার মতো। এটা এখন অনেক চিকিৎসক আছেন, অভিজিৎদার মতো প্রবীণ মানুষ আছেন, রেসপেক্টেড ডাক্তারবাবু আছেন, তিনি বলবেন যে মেডিকেল কাউন্সিল ছিল, যে মেডিকেল কাউন্সিলের দায়িত্ব ছিল এই মেডিকেল কলেজগুলোর পরিকাঠামো দেখাশোনা, সেই কাউন্সিল তুলে দেওয়া হয়েছে। ব্যাঙের ছাতার মতো মেডিকেল কলেজ তৈরি হচ্ছে, সেখানে কি পরিকাঠামো আছে, কি পড়াশোনা হচ্ছে কেউ জানে না। শুধু টাকা থাকলে সেখানে বলছিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বলছিলেন যে 35,000 র্যাঙ্কে সেখানে অ্যাডমিশন পাওয়া যায়। তাদের হাতে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কি আমরা সুরক্ষিত থাকতে পারি? তা আমার মনে হয় দেশ বলুন, রাজ্য বলুন, এই যে ব্যাপক হারে দুর্নীতি যে পারসেপশন এবং যে বাস্তবতা তৈরি হয়েছে, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে গেলে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। কারণ রাজ্যটা আমাদের, দেশটা আমাদের। কোনো ব্যক্তির পক্ষে, কোন একজন ব্যক্তির পক্ষে একটা রাষ্ট্র কি একটা প্রশাসন, দেশকে একটা রাজ্য চালানো সম্ভব নয়। তা যদি হতো তাহলে এত বছর ধরে এতগুলো সিস্টেম তৈরি করা হতো না। কিন্তু হঠাৎ করে একটা সময়ের মধ্যে এসে পড়লাম আমরা, যেখানে পৃথিবীতে আমাদের যারা রাষ্ট্রনেতা বা রাজ্যের মাথায়, তারা মনে করছেন তারা সব শিল্প, সাহিত্য, কাব্য, বাণিজ্য, অর্থনীতি তারা সমস্ত কিছু জানেন, বোঝেন, তাদের শেখার কিছু নেই। এটা আমাদেরকে আশঙ্কিত করছে। তার কারণ আমরা জানি যে তাদের নির্দিষ্ট বিষয়ে জ্ঞান নিশ্চয়ই আছে, এত বছর ধরে রাজনৈতিক অভিজ্ঞতায় তাদের জ্ঞান আছে, কিন্তু শুধু ভোটে জেতার জন্য, ভোটে জিতেছি বলে সব কিছু আমরা বুঝবো, আমি বুঝবো, এই মানসিকতাটা আগামী দিনে এই ব্যাপক হারে দুর্নীতি জন্ম দেবে। এবং দেখুন, এই জাতীয় মানসিকতা থাকলে যেটা হয়,
ক্ষমতায় এসে প্রথমেই তারা সব কিছু পাল্টে ফেলার চেষ্টা করে। দিল্লিতে আপনি পার্লামেন্টে দেখুন, সেটা পাল্টে নতুন সংসদ ভবন তৈরি হয়। আমাদের রাজ্যে একই জিনিস রাইটার্স থেকে নবান্ন তৈরি হয়, এবং কোথাও স্টেশনের নাম পাল্টে যায়, কোথাও রাস্তার নাম পাল্টে যায়, কোথাও দেয়ালের রং পাল্টে যায়। তার কারণ প্রত্যেক মুহূর্তে তারা নিজেদের প্রতিষ্ঠা করতে চায় যে আমি শেষ কথা, আমি সব এখানে, আমি রাজ্য, আমি রাষ্ট্র, আমি প্রধান, আমাকে তোমরা ভজনা করো। এই ব্যবস্থা কখনো দুর্নীতি আটকাতে পারে না। দুর্নীতি আটকাতে হলে প্রশাসনের প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা দপ্তর, আলাদা মন্ত্রী, তাদের যে আমলারা আছেন, যে প্রশাসকরা আছেন, তারা তাদের সম্মান নিয়ে, যোগ্যতা নিয়ে যদি সঠিকভাবে কাজ করেন, তবেই এই ট্রেন্ড আটকাবে। না হলে আগামী দিনে এই দুর্নীতি ব্যাপক হারে পৌঁছবে কেন্দ্র রাজ্য সর্বত্র, এবং যারা যোগ্য তারা হতাশায় ভুগবেন। আগামী দিনে দেশ, রাজ্য বলুন, আর অন্ধকারের দিকে ডুবে যাবে। সবাই ভালো থাকবেন, পরে বাকি আবার কথা হবে। ধন্যবাদ বাচ্চা ভীষণ গুরুত্বপূর্ণ একটা শব্দ ব্যবহার করলো, অস্বীকার, ডিনায়াল মোড। আমি তাতে বিস্তারিত আসবো, কিন্তু তার আগে আমাদের প্রশ্নটা খুব পরিষ্কার। সেটা হচ্ছে, পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস হওয়ার কারণে যদি নেট বাতিল হতে পারে, তাহলে সেই একই কারণে নিট বাতিল হবে না কেন? 2015 সালে, তখন নিট শুরু হয়নি, অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট বলা হতো। 44 জন স্পষ্ট অনৈতিকভাবে সুবিধে পেয়েছিল, সুপ্রিম কোর্টে মামলা হয়। সুপ্রিম কোর্ট 44 জনের জন্য গোটা পরীক্ষাটা, ওই অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট নিট তৈরি হওয়ার আগে শটান বাদ দিয়ে দিয়েছিল। তাহলে এই তথ্য থেকে, সুপ্রিম কোর্টের এই অবস্থান থেকে আজকে নিট বাতিল হবে না কেন, এই প্রশ্নটা উঠবে। তবে ওই বাচ্চার সঙ্গে আমি একমত, ইতিহাস সাক্ষী যে যুগে যুগে নিয়োগ বা শিক্ষাক্ষেত্রে প্রশ্ন ফাঁস বা প্রশ্ন বিক্রি কেলেঙ্কারি সামনে এলেই শাসক চলে যায় একেবারে ডিনায়াল মোডে। কংগ্রেস আমল থেকে বাম আমল থেকে তৃণমূল আমল, এই রাজ্যেও কিন্তু বারবার দেখা গেছে। আজ কেন্দ্র বা রাজ্যে যে শিক্ষা দুর্নীতি চলছে, ব্যাপ্তিতে আগের কোনো শিক্ষা কেলেঙ্কারির সঙ্গে তার কোনো তুলনা হয় না। কিন্তু এই কথা বলেও আমায় বলতে হবে যে 1995 সালে যখন উচ্চ মাধ্যমিকের কেমিস্ট্রি, হিস্ট্রি আর অ্যাকাউন্টেন্সির সেকেন্ড পেপারের প্রশ্নপত্র ফাঁস হয়, তখনও তৎকালীন বামফ্রন্ট সরকার কিন্তু শুধু ওই বিচ্ছিন্ন ঘটনা বলেই দায় সেরেছিল তা নয়, যে 3 জন সাংবাদিক পরীক্ষা শুরুর আগে ফাঁস হয়ে যাওয়া প্রশ্নপত্র নিয়ে লালবাজারে জমা দিয়েছিলেন, তাদের সোর্স ডিসক্লোজ করার জন্য মারাত্মক চাপ দিয়েছিল। আবার তার পরের বছর 1996 সালে যখন মালদা আর মেদিনীপুর জেলায় প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ সামনে আসে, তখনও বামফ্রন্ট সরকার ওই একই ডিনায়াল মোড, সেই ডিনায়াল মোডে গিয়ে তাকে পদ্ধতিগত ভুল বলে কেলেঙ্কারি চাপা দিতে চেয়েছিল। শেষ পর্যন্ত এই দেশের সুপ্রিম কোর্ট ওই নিয়োগকে চূড়ান্ত অনিয়ম এবং সম্পূর্ণ বেআইনি আখ্যা দেয়। সুতরাং কেলেঙ্কারি দেশজোড়া হোক কিংবা রাজ্যজোড়া, কিংবা যদি জেলা স্তরেও হয়, বিস্ময়করভাবে বাম, ডান, অতিডান সবাই প্রথমে সেটাকে অস্বীকার করে চাপা দিতে চায়। দুর্ভাগ্য আমাদের। যাই হোক, আমার পরের বক্তা বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। নমস্কার। কবিতা তোমায় দিলাম আজকে ছুটি। অত্যন্ত প্রতিভাবান নাট্যকার, একাডেমি পুরস্কার বিজেতা, জীবন যৌবনকে যিনি নিজের দেহ মন স্পর্শ করেন, শিক্ষা থেকে ক্রীড়া, কবিতা থেকে সাহিত্য, নাটক থেকে সিনেমা, জীবনের প্রত্যেকটি তাপ উত্তাপকে যিনি নিজের অন্তরের অন্তঃস্থলে প্রথিত করে নিয়েছেন, সেই ব্রাত্যব্রত বসু আজকে যখন বক্তৃতা করছিলেন, আমি তার মধ্যে কোনো সাবলীলতা খুঁজে পেলাম না। কারণ কোথাও যেন কেউ ওকে ডাকছে, ব্রাত্য বাড়ি আছো, কেউ যেন খুঁজে বেড়াচ্ছে ব্রাত্য বসুকে। দুর্নীতি হয়েছে, এনটিএ ভুল করেছে, যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলন অমূলক নয়। যাদের মেধা প্রতারিত হয়েছে তারা রাস্তায় বসে আন্দোলন করবেন, দাবি তুলবেন। সুমনদের মতো সাংবাদিকরা এই সান্ধ্যকালীন রাজনৈতিক রূপচর্চার আয়োজন করবে। কিন্তু যাদের মেধা প্রতারিত হয়ে গেছে, যাদের জীবন থেকে কয়েকটা বছর চুরি হয়ে যাচ্ছে, তাদের তো বিচার দিতে হবে। তাদের বিচার কে দেবে? কে গ্রেপ্তার করেছে? প্রশ্ন ফাঁস করেছেন তাদের। গুজরাটে গ্রেপ্তার করেছে গুজরাট পুলিশ, বিজেপি শাসিত রাজ্য। নিঃসন্দেহে গোধরায় প্রশ্ন ফাঁস হয়েছে এবং তাকে গ্রেপ্তার করেছে, কোনো ব্যবস্থা নিয়েছে গুজরাট পুলিশ নিয়েছে। বিহারে রেড হয়েছে, কোন সরকার? এনডিএ সরকার। ওখানে বিজেপি আছে,
না অস্পৃশ্য বিজেপি, যাদের সঙ্গে পাশেও বসা যায় না, সেই বিজেপির পুলিশ গ্রেপ্তার করেছে। সাংবাদিকদের কাছে সম্পূর্ণ তথ্য আসবার আগেই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রেস কনফারেন্স করে তিনি তার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। আপনি এনটিএর বডিটা দেখুন, প্রত্যেকের হাতে স্মার্টফোন আছে, প্রত্যেক ডিরেক্টরদের নাম দেখুন, তার উপরে কোনো মানিক ভট্টাচার্য নেই। কারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন? কেন্দ্রীয় সরকার একবার এ দাবি করেননি যে ফুল প্রুফ সিস্টেম তারা তৈরি করে দিয়েছেন। এনটিএ গঠন হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে। আজকে যে অবজারভেশন আছে সেটা সুপ্রিম কোর্টের অবজারভেশন। সুপ্রিম কোর্টের প্রাথমিক অবজারভেশনে ছিল, কোথাও কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। কেন্দ্র সরকার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে যে সরকার আছে, মানে আমরা যেখানে আছি, যেখান থেকে আমরা দূরে যেতে চাইছি বারবার, 1400 কিলোমিটার দূরে, 1600 কিলোমিটার দূরে, সে রাজ্যে সিবিআই তদন্ত আটকানোর জন্য মানুষের দেহ করের টাকা খরচা করে বারবার কংগ্রেসি বন্ধুদের নিয়ে সুপ্রিম কোর্টের দরজায় চলে যেতে হয়। একটু আগে আমি বাদশার কথা বলছিলাম, বাদশা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের কথা বলেনি। বাদশা যেটা বলেছে জনজাগরণের কথা, জনসচেতনতার কথা। বাদশা মানুষের বিবেকের কাছে একটা আহ্বান জানিয়েছেন যে যদি সত্যি একটা মেধাবী ছাত্রের মেধাকে সুরক্ষিত রাখতে হয়, তাহলে শুধু রাজনৈতিক ইচ্ছা শক্তি নয়, তার সঙ্গে সঙ্গে মানুষেরও একটা সচেতনতার প্রয়োজন আছে, সংঘবদ্ধ গণপ্রতিরোধের প্রয়োজন আছে। ঠিক আমি একটি ছোট্ট ঘটনার কথা স্মরণ করিয়ে দিতে চাই। প্রত্যেকেই চিকিৎসক নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। ভুল চিকিৎসা করলে যে কোনো সময় মানুষ মারা যাবেন, তবে একজন আছেন তিনি দায়িত্ব নিয়ে চিকিৎসা করেননি। এখন মনে হয় ব্রাত্য যে রাজনৈতিক দল করে তাদেরও সহযোগী, মানে একটা জোট বলে কিছু একটা তৈরি হয়েছিল নির্বাচনের আগে, এবং দীর্ঘদিন ধরে বাম সিপিআইএম এর সঙ্গে আরজেডির ক্ষমতায় ছিল। আমার ছোটবেলা থেকে আমি একটি বামপন্থী পাড়ায় জন্মগ্রহণ করেছি, বক্তৃতা শুনেছি জাতপাত নিয়ে, ভারতের সমাজ জীবন নিয়ে, ভারতের বিভিন্ন সংস্কৃতি নিয়ে, ভারতবর্ষের ব্রাহ্মণ্যবাদ নিয়ে, মনুবাদ নিয়ে বক্তৃতা শুনতে শুনতে আমি বড় হয়েছি। তাই সবাই ঊর্ধ্বে উঠে গেলে দুটো শ্রেণীর কথা শুনেছি, শোষক এবং শাসক। কিন্তু আমি আশ্চর্য হয়েছিলাম সেদিন, যেদিন লালু প্রসাদ যাদব বক্তৃতা করছেন, পাশে বসে আছেন সীতারাম ইয়েচুরি, তিলক তারা জুয়ার তলোয়ার ইনকো মারে জুতে চার। ঠিক সেই রাজনৈতিক সহযোগী লালু প্রসাদ যাদব যখন জেলে চলে গেলেন, তার স্ত্রী রাবড়ি দেবী তখন বিহারের মুখ্যমন্ত্রী, তার কন্যা মিশায় জন্মগ্রহণ করেছিলেন, নাম রেখেছিল মিশা। মিশা জামশেদপুরে একটা প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হলেন টি-স্কোর কোটায়, এবং ফর সিকিউরিটি রিজন মিশাকে ওখান থেকে সরাসরি নিয়ে আসা হলো পাটনা মেডিকেল কলেজে। গোল্ড মেডেলিস্ট মিশা, ফার্স্ট ক্লাস ফার্স্ট মিশা। জীবনে একদিনের জন্য তিনি কোনো ডাক্তারি করেননি, কোনো প্র্যাকটিস করেননি, কোনো হসপিটালে তিনি একবারও গিয়ে রাউন্ড দেননি। আজকে তার সঙ্গে একই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন মানুষ আজকে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করছে। আরে কেন্দ্রীয় সরকার তো পদক্ষেপ নিয়েছে, আমরা তো বলছি চোর ধরতে হবে। এর পেছনে যে মাথায় থাকে, এটা বড় র্যাকেট, সারা দেশ জুড়ে চলছে। 44 জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রেড চলেছে, সিবিআই রেড করছে। এক জায়গায় একটা সরকার রেড করছে আর অন্য সরকার বলছে যে না, এটা চলবে না। এই সমস্ত পরীক্ষা যুক্তরাষ্ট্র ব্যবস্থা নাকি ভেঙে চুরমার হয়ে গেছে, আবার ফিরিয়ে দিতে হবে রাজ্যকে। আরে যে রাজ্যে WBCS একজন ফার্স্ট হয়েছেন, হাইকোর্টে মামলা চলছে, 28 নম্বর পেয়েছেন, এখনো পর্যন্ত তিনি বিডিওর চাকরিতে আছেন, কেস পেন্ডিং। আজকে সেই রাজ্যের কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার আছে এ নিয়ে বক্তব্য রাখার? অন্তত আমার দলের পক্ষ থেকে আমি সরকারের প্রতিনিধি নই, কারণ কেন্দ্রে যেটা সরকার আছে সেটা ভারত সরকার, সেটা এনডিএ পরিচালিত, বিজেপি পরিচালিত ভারত সরকার। আর পশ্চিমবঙ্গে যে সরকারটা চলেছে ওটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নয়, ওটা পশ্চিমবঙ্গেও সরকার নয়, ওটা তৃণমূল কংগ্রেস সরকার। আমি অন্তত দলের পক্ষ থেকে এটুকুনি বলতে পারি, প্রতারিত মেধা নিয়ে কাউকে ওই দিল্লির প্রচন্ড 52 ডিগ্রি গরমের মধ্যে রাস্তায় বসে ধর্ণা দিতে হবে না। অসুবিধা হয়েছে, ভুল হয়েছে, বিচ্যুতি হয়েছে, দুর্নীতি হয়েছে, ভ্রষ্টাচার হয়েছে,
সেটা প্রাতিষ্ঠানিক ভ্রষ্টাচার। এটা প্রমাণ করবে কে? প্রমাণ করবার মাথার ওপরে বসে আছে সুপ্রিম কোর্ট। আজকে পশ্চিমবঙ্গে যত তদন্ত চলছে কোর্টের নির্দেশে। সদিচ্ছায় গিয়ে সিআইডি কোনো তদন্ত করেনি, সুমোটো কোনো তদন্ত পুলিশ করেনি, কারোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেনি। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর খাটের তলা থেকে 50 কোটি টাকার 15.5 কেজি সোনা উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মানিক ভট্টাচার্যের বিপুল সম্পত্তির হদিশ, তার ছেলে তার স্ত্রীর সম্পত্তির হদিশ কে বার করেছে? পশ্চিমবঙ্গ পুলিশ বার করেনি, গ্রেপ্তার করেনি, করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এখানেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত চালাচ্ছে। অসুবিধা হয়েছে, মেধা প্রতারিত হয়েছে, এ তো প্রমাণ পাওয়া যাচ্ছে। প্রশ্নপত্র ফাঁস হয়েছে, আর সেটা ফাঁস হয়েছে জেনেই তো পরীক্ষা বাতিল হয়েছে। পরীক্ষা বাতিলে ছাত্রের অসুবিধা হয়েছে, একথা অস্বীকার করা হচ্ছে না। এই অসুবিধাটুকু মেনে নিতে হবে। যদি আবার কিছু মানুষ বলছেন পরীক্ষা আগে থেকে কেন বাতিল হলো, আবার কিছু ছাত্র পরীক্ষা দেবে, আবার 3 দিন পরে জানা যাবে যে এই র্যাকেট সক্রিয়। এটা একটা ডিপ রুটেড মিনাস, এটা দীর্ঘদিন ধরে চলেছে। বামপন্থীরা মধ্যমেধার চাষ করেছেন, কত অভিযোগ ছিল। আজকে সিপিএম নাকি এগুলো শুনেইনি। কিভাবে স্কুলে শিক্ষক নিয়োগ হতো, মাম জমানায় কারা কমিটি মেম্বার ছিলেন। পরবর্তীকালে তো একটা সিস্টেম এসছে, একটা স্বচ্ছতা এসছে। কিন্তু 80-র দশকের প্রথম দিকে দেখুন, 80-র দশকের মধ্যভাগ দেখুন, 90-এর দশকের প্রথম দিকে দেখুন, সেখানে নিয়োগ নিয়ে দুর্নীতি হয়নি, সেখানে ব্যক্তিগত ইনফ্লুয়েন্স কাজে লাগেনি, চিফ মিনিস্টার্স কোটা এখানে কেউ ডাক্তার হয়নি। তো সুতরাং এই বিকৃতি আজকে যদি আমরা শুধুমাত্র, আমি এর কথাতেই বলবো যে উনি যেটা বলছেন যে আমাদের জনসচেতনতার প্রয়োজন আছে, এনটিএ ভুল করেছে। এনটিএর ডিরেক্টর যিনি সর্বোচ্চ পদে যিনি ছিলেন তাকে সরানো হয়েছে। সরকার কঠোর আইন নিয়ে এসছে, আর এই আইন শুধু প্রশ্নপত্র ফাঁস হওয়ার আগে আসেনি। যে আইন আনা হয়েছে, দি পাবলিক এক্সামিনেশনস প্রিভেন্টিভ অফ আনফেয়ার মিনস 2024, এর আগের লোকসভা অধিবেশনে এই আইনকে নিয়ে আসা হয়েছে। এই কঠোর আইন, এই আইনকে বলবৎ করতে হবে, তার জন্য রাজ্যের ঐক্যমত্যের প্রয়োজন আছে। এখানে বিভেদ নেই, এখানে ব্যক্তিগত আক্রমণ, কুৎসা কাদা ছোড়াছড়ির কোনো প্রশ্ন নেই। কিন্তু এটা মনে করতে হবে যে আজকে যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বিজেপিকে আক্রমণ করছেন, দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন, গৈরিকীকরণের কথা বলছেন, সিলেবাস পরিবর্তনের কথা বলে দিচ্ছেন, এটার মধ্যে কোনো লুকোনো এজেন্ডা নয়, এটা হিডেন এজেন্ডা নয়। এটা আমাদের ঘোষিত। আর আমরা শুধু এই দেশ নয়, আমরা সারা পৃথিবীর ইতিহাসের যে সিলেবাস আছে সেটার পরিবর্তন করে দেব। এখানে ব্রাত্য আছে, আমাদের সাহিত্যের ছাত্র। ব্রাত্য অস্বীকার করতে পারবে না যে পৃথিবীতে যিনি প্রথম ব্যাকরণ শিখিয়েছিলেন তার নাম পানিনি, ছিলেন কাশ্মীরে। কেন পানিনিকে বলা হবে যে ম্যাকমিলান অফ দ্য ইস্ট? কেন ম্যাকমিলানকে বলা হবে না যে পানিনি অফ দ্য ওয়েস্ট? এইটাই শিক্ষার গৈরিকীকরণ। আমরা শূন্য আবিষ্কার করেছি, আমরা পৃথিবীর সামনে বুক চিতিয়ে বলতে পারি শূন্য আবিষ্কার আমাদের। এটা আমরা এই বইতে লিখতে চাই, এটাই শিক্ষার গৈরিকীকরণ। প্রথম স্টিল তৈরি হয়েছে প্রিমিটিভ প্রসেস, ওপেন হার্থ প্রসেস। তার থেকে 1000 বছর আগে আজকে মধ্যপ্রদেশের গ্রামে একই পদ্ধতিতে স্টিল তৈরি হয়ে যাচ্ছে। এইটা আমরা ইতিহাস বইতে লিখতে চাই। এরিয়ান ইনভেশন থিওরি ইজ আ মিথ। আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, আজ রাখিগড়ি এক্সক্যাভেশনের পর এটা প্রমাণিত হয়ে গেছে। যারা একদিন বলতেন উই আর দ্য রিয়েল সাকসেসর অফ টিউটনিক সিভিলাইজেশন, আজকে তারা তাদের বিশ্ববিদ্যালয়ে এরিয়ান ইনভেশন থিওরি পড়ানো বন্ধ করে দিয়েছে। আজকে আমরা সেটাকে, সেই হ্যাংওভারটাকে বই নিয়ে চলেছি। এই কলোনিয়াল হ্যাংওভার থেকে মুক্ত করে নিজের অতীত এর ঐতিহ্যশালী, নিজের অতীত গৌরবকে আধুনিক প্রজন্মের সামনে তুলে আনার নামই হচ্ছে শিক্ষার গৈরিকীকরণ। আর এই ইতিহাস, পৃথিবীর ইতিহাস বদল করে দেওয়া হবে আগামী 10 বছরের মধ্যে। একটু অপেক্ষা করুন। আমাদের টার্গেট এই দেশের সিলেবাস বদল করা নয়, আমাদের টার্গেট সারা পৃথিবীতে মানব সভ্যতার যে অগ্রগতি, মানব সভ্যতার যে ইতিহাস, মানব সভ্যতার যে বিবরণকে শুধুমাত্র রেসিয়াল সুপ্রিমেসির কারণে, শুধুমাত্র নিজেদের রিজিওনাল ইন্টারেস্টের কারণে পলিটিশিয়ানস, আর্কিওলজিস্ট, অ্যানথ্রোপোলজিস্ট, কিছু ইঞ্জিনিয়ার,
কিছু সাহিত্যিক, কিছু কবি যেভাবে পরিবর্তিত করে দিয়ে আমাদের অসভ্য জাতি বানিয়ে রেখেছিলেন, আজকে সেই সভ্যতা আমরা সামনে নিয়ে আসব। এই শিক্ষার গৈরিকীকরণ চলবে, এই শিক্ষার গৈরিকীকরণ চলবে, এই শিক্ষার গৈরিকীকরণ চলবে। ধন্যবাদ। ধন্যবাদ শ্রমিক। শ্রমিক শুরুই করলো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে, যারা প্রতারিত তাদের বিচার দেবে কে? শ্রমিক বলল যে হ্যাঁ সত্যি তো, এবিপি আনন্দ এই সান্ধ্যকালীন রূপচর্চার আসর তার আয়োজন করে মানুষের স্বার্থে, আর তাতে সন্ধেবেলা যাবতীয় রূপ লাবণ্য নিয়ে শ্রমিকের মতো রাজনীতিবিদরা অংশ নেয় মানুষেরই স্বার্থে, আমরা বিশ্বাস করি তাতে। কিন্তু আসল কথাটা হচ্ছে যে শ্রমিক এই যে সংস্থাটা, এর যাবতীয় দায় শটান সুপ্রিম কোর্টের ওপর ছেড়ে দিল। আমি বলছি যে এই ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ তারা স্থাপিত হয়, ইতিহাস বলছে 2018 সালে। 2018 সালে এই এজেন্সি কাজ শুরু করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বভারতীয় 23টা পরীক্ষার দায়িত্ব এই এজেন্সির হাতে তুলে দেয়া হয়। আমি আবার একটু ইতিহাসে যাই। 2018 সালে ডিসেম্বর মাস প্রথম এই এনটিএ সদর দফতরে গিয়ে মোদী সরকারের তৎকালীন শিক্ষামন্ত্রী প্রকাশ জাভড়েকর কি বলেছিলেন? প্রকাশ জাভড়েকর কি এটা বলেছিলেন যে সুপ্রিম কোর্ট এই সংস্থার তৈরি করেছে এবং সুপ্রিম কোর্টের আদর্শ মেনে এই সংস্থা চলেছে? না, প্রকাশ জাভড়েকর তা বলেননি। ইতিহাস বলছে প্রকাশ জাভড়েকর 2018 সালের ডিসেম্বর মাসে প্রথমবার এনটিএর দফতরে গিয়ে বলছেন, কোট আনকোট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছতায় বিশ্বাসী আর এই দৃষ্টিভঙ্গিকেই অত্যন্ত দক্ষতার সঙ্গে সফল ও নিখুঁতভাবে বাস্তবায়িত করছে এনটিএ। অর্থাৎ এই ন্যাশনাল টেস্টিং এজেন্সি সুপ্রিম কোর্টের দৃষ্টিভঙ্গিতে বাস্তবায়িত করছে না, বাস্তবায়িত করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকারের দৃষ্টিভঙ্গিকে। দেখুন, এ কথা একেবারে ঠিক যে কেন্দ্রীয় সরকারই নিট এবং নেটের ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, কিন্তু আমাদের প্রশ্ন হলো কেন সেই তদন্ত শীর্ষ আদালতের নজরদারিতে হবে না? কারণ সংশয়টা খুব পরিষ্কার, কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি যথেষ্ট সাহসী ও নিরপেক্ষ তদন্ত চালাতে পারবে তো? এরপরে আসবো যে বিরোধীরা যে পদত্যাগের দাবি তুলছে সেই প্রসঙ্গে। দেখুন, এমনিতে মন্ত্রী পদত্যাগ করলে যে সব দায় মিটে যায় এমনটা আমরা কোনোদিন মনে করি না, কিন্তু শ্রমিকের দল বিজেপিরই অনেক নেতা সেটা মনে করেন। থুরি, আমি বললাম অনেক নেতা সেটা মনে করতেন। একটা উদাহরণ দিই, ছোট্ট উদাহরণ। 2013 সালের 16ই মে ইউপিএ আমলে কয়লা কেলেঙ্কারি নিয়ে বিজেপি একটা প্রেস বিবৃতি জারি করলো, সেই বিবৃতির কপিও আছে আমার কাছে। তাতে লেখা, বাংলা করলে এরম দাঁড়ায়, কয়লা কেলেঙ্কারির দায় নিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের উচিত অবিলম্বে পদত্যাগ করা। বিবৃতিটার নিচে কে সই করেছে জানেন? সই করছেন বিজেপির তৎকালীন সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যার নাম ধর্মেন্দ্র প্রধান, যিনি বর্তমানে এই দেশের শিক্ষামন্ত্রী এবং প্রশ্ন ফাঁস কাণ্ডে এই মুহূর্তে যার পদত্যাগ দাবি করছেন বিরোধীরা। আর শ্রমিক যদি বিজেপি শাসিত রাজ্যগুলোতে পরীক্ষা ক্ষেত্রে স্বচ্ছতার কথা বলে, আমি শুধু ওকে মনে করিয়ে দেব যে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ আর গুজরাট প্রশ্ন ফাঁসের ঘটনায় এই 3টে রাজ্য একেবারে প্রথম সারিতে আছে। গুজরাটে যেখানে 2 দশক বিজেপি ক্ষমতায়, সেখানে গত 7 বছরে প্রশ্ন ফাঁসের ঘটনা এসছে 14টা, অর্থাৎ বছরে গড়ে 2টো করে। তার মানে প্রায় কংগ্রেস শাসিত রাজস্থানের সঙ্গে পাল্লা দিয়ে চলছে গুজরাটের এই পরীক্ষা মাফিয়াদের অসাধু চক্রের রমরমা কারবার। যাই হোক, আমার পরের বক্তা বিশিষ্ট চিকিৎসক এবং লিভার ফাউন্ডেশনের কর্ণধার ডক্টর অভিজিৎ চৌধুরী। নমস্কার। মন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ শ্রমিক ভট্টাচার্য, অভিনেতা বাদশা মৈত্র আমার আগে যারা বিষয়টা নিয়ে বলে গেলেন, তাদের সবার সুর ধরে একজন নাগরিক এবং একজন চিকিৎসক হিসাবে আমি যে আবেদনটা সবার সামনে রাখতে চাই সেটা হচ্ছে, এবং শ্রমিক ভট্টাচার্য যেখান থেকে শুরু করেছিলেন সেখান থেকেই আমি আবারও শুরু করতে চাই, শুধু কথাগুলো পাল্টে দিয়ে, যে কেন জানি না আমার এই মুহূর্তে মনে হচ্ছে যে আমরা উচ্চারণ করি রাজনীতি তোমায় দিলাম আজকে ছুটি। আমি আবারও খুব পরিষ্কারভাবে বলতে চাই, এইটা যদি আমরা না করতে পারি, এই যে চিরকালীন কেন্দ্র রাজ্য সংঘর্ষের যে রূপের মধ্যে আমরা ভীষণ গভীর সামাজিক সমস্যাগুলোকে নিয়ে আনার জন্য এই মুহূর্তে লড়াই করছি, সেটাকে এই মুহূর্তে পরিহার করা ভীষণ প্রয়োজন। এবং আমি এই কথাটা উচ্চারণ করতে চাই যে আজকে আমাদের সামনে যে প্রশ্নটা এসে দাঁড়িয়েছে, একজন পেশার
একজন পেশার মধ্যে থাকা 30 বছর 40 বছর পেশার মধ্যে থাকা মানুষ হিসাবে সেটা হচ্ছে প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য ধ্বংসের মুখোমুখি আমরা। আজকে দাঁড়িয়ে সারা দেশে নিট পরীক্ষাকে কেন্দ্র করে এবং শুধু আন্ডার গ্র্যাজুয়েট নিট নয়, তার পরবর্তীকালে পোস্ট গ্র্যাজুয়েট নিট পরীক্ষা বাতিল করার মধ্যে দিয়ে দেশের যারা পরিচালক তারা যেরকম ক্যাজুয়াল অ্যাপ্রোচের এবং আমি বলবো অপরাধীর অ্যাপ্রোচের পরিচয় দিয়েছেন যারা পরিচালক, তাদের ক্ষমা নেই। এবং আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের আমাদের এই বক্তব্যের ঢেউ দিল্লির ওই প্রশাসকদের বারান্দায় পৌঁছবে কিনা আমরা জানি না, কিন্তু এই সুযোগটা তো আমাদের নিতে হবে, কারণ ছোট্ট ছোট্ট ঢেউ থেকেই তো বড় সাগরে ঢেউ ওঠে এবং সেই ঢেউগুলোই শেষ পর্যন্ত পলিসিতে রূপান্তরিত হয়। আমি কতগুলো জিনিস আপনাদের প্রত্যেকের সামনে পরিষ্কারভাবে বলতে চাই। মূল যে জিনিসটা আমাদের ভাবা দরকার সেটা হচ্ছে আমরা যে পলিসি প্রণয়ন করে 2016 সাল থেকে ভারতবর্ষে মেধার সমীকরণের নামে নিট নামক মালা গেঁথে ভারতবর্ষের সব থেকে সুন্দর ছাত্রগুলোকে চয়ন করে মেডিকেল কলেজের অঙ্গনে ফেলতে চেয়েছি, তার মূল ভাবধারা বিকৃত। এবং সেটা যদি আমরা অনুধাবন না করতে পারি, এবং সেটা ঘটেছে মাননীয় সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে। এই মুহূর্তে ভ্যাকেশন বেঞ্চ চলছে, আমি শিওর যখন 8ই জুলাই সুপ্রিম কোর্ট খুলবে এবং খোলার পর আমার মতন বহু নাগরিক ছটফট করছেন, সুপ্রিম কোর্টের দরজায় গিয়ে আমরা হাত জোড় করে বলবো, মাননীয় বিচারালয় একটু পেছন ফিরে চান, একটু বিবেচনা করুন। ঝাড়খণ্ডের দুমকার ছেলে আর বোম্বাইয়ের একজন ছেলেকে একই যে সুযোগের সমতা আপনি না আনতে পেরে, শিক্ষার সুযোগের সমতা আপনি না আনতে পেরে, আপনি একই পরীক্ষার মানদণ্ডে যেভাবে পরীক্ষিত হওয়ার জন্য এনে দিয়েছেন সেটা সামাজিক ন্যায়ের সামগ্রিক ভাবনার পরিপন্থী। এবং যেভাবে নিট পরীক্ষা এবছর নর্দমার জল আমার ঘরের দরজায় এসে পুতিগন্ধময় হয়ে আমার চোখের সামনে এসে পড়েছে, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে চাই এবং আমাদের প্রত্যেকের ভাবার দরকার, প্রতি বছর এই ঘটনা ঘটে থাকে। ঘটনাগুলো ছোট ছোট ঘটে এবং যারা ঘটনাগুলো চালান তারা খুব সাহসের সঙ্গে খুব পরিকল্পনার সঙ্গে সেটাকে ধামাচাপা দিতে থাকেন। আর ওই যে দুর্নীতি নিয়ে কথা হচ্ছিল, আসলে দুর্নীতিটা আমাদের জানেন তো পাশবালিশ হয়ে গেছে, বুনো ফুলের মালা হয়ে গেছে। এই তো সেদিন ভোটের মধ্যে দিয়ে আমরা দুর্নীতিটাকে সেদ্ধ করে এখন আবার শীত ঘুম দিয়েছি। এটা যদি ভোটের আগে ঘটতো আমি শিওর তাহলে পরে ভোটের মানচিত্রে এটা অন্য ঢেউ তুলতে পারত। আমার মনে হয় জাস্টিসের দরজাটা আমাদের ভোটের দরজা দিয়ে অনেক তাড়াতাড়ি খুলে যায়। এবং আমার সেই জন্য এই মুহূর্তে মনে হচ্ছে আমাদের দুর্ভাগ্য, নিটের যে পাপ, নিট পরীক্ষার পাপ, যে পরীক্ষার পাপের মধ্যে দিয়ে আমরা সারা ভারতের অজস্র মেধাবীকে বঞ্চিত করছি সামাজিক ন্যায়ের দৃষ্টিতে, সেই পাপ বুঝতে পারত যদি এটা ভোটের মার্কেটে, আমি এটাকে মার্কেট বলছি, ভোটের আগের মার্কেটে এটা ঘটতে পারত। অতএব আমার প্রথম বক্তব্য, এবং এটা আমি আজকে সবার বিবেচনার জন্য রাখছি, একটু ভাবুন যে আমাদের সত্যিকারের ভালো ছাত্রছাত্রীদেরকে সব থেকে সুযোগটা দিতে হবে, কিন্তু মেধা 3.5 ঘন্টার টিক মারা একটা পরীক্ষার মধ্যে দিয়ে 1 বছর ধরে একজন ছাত্রছাত্রী যে পরিশ্রম করেছেন তার মধ্যে দিয়ে মাপা যাবে, এই ধারণাটাই ভ্রান্ত। সারা পৃথিবীর কোনো সভ্যভদ্র দেশে এই ধারণা প্রচলিত নেই। আপনি ইউনাইটেড স্টেটসের কথা বলেন, সেখানে যে পদ্ধতিতে যেটাকে আমরা মনে করি যে মেধার স্বর্গরাজ্য, সেখানেও এই অসভ্য মেধা মাপার পদ্ধতি, মেধা সমীকরণের পদ্ধতি প্রচলন নেই। আপনি অন্য কোনো দেশ, চীন যে দেশে এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে, সে দেশে প্রায় আমাদের দেশে 2 মিলিয়ন 2.5 মিলিয়ন ছাত্রছাত্রী নিট ইউজি দেন। চীন দেশে গত বছর পরীক্ষা দিয়েছেন 20 মিলিয়ন ছাত্রছাত্রী। সে দেশেও তাদের নিজস্ব পদ্ধতি উদ্ভাবন করেছে। আবারও বলছি, আমি কেন রাজনীতিটাকে সরিয়ে রাখার কথা বলছি জানেন? আসলে সমস্যা হয় আমরা যারা পেশার মধ্যের বাস্তুগুগু, তারা রাজনীতিকদের হাত ধরে আমরা ঢুকে পড়ি আমাদের স্বার্থ চরিতার্থ করার জন্য, এবং রাজনীতিকরা আমাদেরকে আমাগো লোক এই ভাবতে ভাবতে কোথাও যেন মূল বিষয়টা ভুলে যেতে চান এবং ভাবতে শুরু করেন আমি ওনাদের, আমি আবার কখনো ওনাদের থাকি, কখনো তেনাদের থাকি। আমার স্বার্থটা, অর্থাৎ আমার যে ধান্দা,
আমার যে প্রতিষ্ঠার যে মুলুক সেটাকে প্রতিষ্ঠিত করি। ভারতবর্ষে শিক্ষার ক্ষেত্রেই বলুন, স্বাস্থ্যের ক্ষেত্রেই বলুন, মূল যে গোলযোগ হয়েছে সেটা হচ্ছে এস্টাবলিশ যে মহল, বাস্তু ঘুঘু, যারা টাকা দিয়ে কিনতে চেয়েছে সব সভ্যতাটাকে, তারা এই মুহূর্তে স্বাস্থ্যের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে লাগাম ছাড়া বেসরকারীকরণের পথ ধরে সেটাকে ডমিনেট করছে। নিট পরীক্ষা হচ্ছে 3.5 ঘন্টার একটা ঘোর দৌড়ের খেলার মধ্যে দিয়ে, রেসকোর্সের খেলার মধ্যে দিয়ে আমরা একটা দুর্নীতির গর্ভগৃহ তৈরি করে রেখেছি। দুর্নীতি হবে না এরকম একটা পরীক্ষায়? আমরা যদি ইমোরাল ট্রাফিক অ্যাক্ট করতে পারি, আমরা যদি তৈরি করতে পারি যে স্কুলের পাশে মদের দোকান হবে না, তাহলে বলতে পারেন কেন আমরা বলতে পারি না যে স্কুলের পাশে ডামি স্কুল তৈরি হবে না? ডামি স্কুল কি? ডামি স্কুল কথাটা এসে যাচ্ছে। ডামি স্কুল কি? যে স্কুলের ছাত্র 11-12 ক্লাসে যাবে না, তার বদলে তিনি যাবেন অমুক স্যারের কোচিংয়ে, অথবা অমুক টিউটোরিয়াল, যেগুলো বাতাসে ঘোরে, যেগুলো আকাশে ঘোরে, যেগুলো নাকি পথের সুলুক সন্ধান দেয়, অথবা আরো বড় করে রাজস্থানের কনসেন্ট্রেশন ক্যাম্পে ছেলেকে না পাঠাতে পারলে আমার ছেলের স্বর্গদ্বারে ধাক্কা মারা সম্পূর্ণ হবে না। আমরাও সমানভাবে দোষী। আমি প্রত্যেকটি গার্জিয়ানকে ভাবতে বলবো, এটা শিক্ষার কোনো পদ্ধতি নয়। আপনারা ভাবুন, পকেটের কয়েক লক্ষ টাকা খরচ করে ছেলের শিক্ষার যে মূল দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটাকেই নষ্ট করছি। কাকে কেন্দ্র করে? ওই 3.5 ঘন্টার একটা দুর্নীতির গর্ভগৃহ, সেটাকে কেন্দ্র করে। দয়া করে আমাদের সবার ভাববার সময় এসেছে আজকে যে নিটটাকে বিলোপ করতে হবে। অবশ্যই এমন পদ্ধতি থাকবে যে পদ্ধতি দিয়ে আমরা সব থেকে মেধাবী, সব থেকে মানবিক, সব থেকে সংবেদনশীল, সব থেকে মমত্বওয়ালা এবং বোধওয়ালা, এগুলো সবগুলো ভালো চিকিৎসক তৈরির জন্য দরকার হয়, ছাত্রছাত্রীদের নিয়ে আসতে পারবো। দুর্নীতি তো থাকবেই, যেখানে টাকাটাই মোক্ষ, যদি টাকাটাই আলটিমেট আরবিট্রার হয়, এবং তাহলে পরে সেখানে দুর্নীতি আসবে না তো কি আসবে? মানে আমার তো এটাই ভাবতেই অবাক লাগে। সুতরাং আমাদের এখন সামনের দিকে তাকাতে হবে। আমি আবারও বলছি, এনটিএ সংশোধনের জন্য সরকার যে পদক্ষেপগুলো নিয়েছেন, আমি স্বপ্ন দেখব, আশা করব সেগুলো নতুন পথের সন্ধান দিক। আমি আশা করব যে সেখানে সত্যিকারের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস যে পরীক্ষা নেয়, পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট মেডিকেল এডুকেশন চণ্ডীগড় যে পরীক্ষা নেয়, বা জিপমার যে পরীক্ষা নেয়, অথবা আইআইটি জেই অ্যাডভান্সড প্রতি বছর পরীক্ষা নিচ্ছে, সেখানে দাঁড়িয়ে তো কোনো বছর দুর্নীতির কথা ওঠে না। কেন ওঠে এনটিএ পরিচালিত পরীক্ষায়? প্রতি বছর ওঠে, এবং সেটা নিটকে কেন্দ্র করে, সেটা সিইউ ইটিকে কেন্দ্র করে। কারণ সেখানে এমন কিছু মানিক আছে যারা বাইরের ওই কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোর ওই যে পোল্ট্রিগুলো তৈরি হয়েছে, যে পোল্ট্রিগুলো ছাত্রছাত্রীদের কোচিং দেওয়ার নাম করে ঘোর দৌড়ের মাঠে পয়সা নিয়ে ছেড়ে দেয়, তাদেরই প্রতিভূ হয়ে বসে আছে। অতএব আমাদের ভাবনা চিন্তাগুলো, আমাদের আগামীর প্রস্তাবগুলোকেও সংগঠিত করতে হবে। শুধুমাত্র একাডেমিকরাই নির্ধারণ করুন, এবং তারাই একমাত্র থাকুন এই নির্ধারণের জায়গায়। কোনো অ্যাডমিনিস্ট্রেটর, অন্য কোনো মাতব্বর সেখানে যেন না ঢোকে, এবং সেখানে রাজনীতির অংশগ্রহণ বন্ধ হোক। গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী আছেন, মাননীয় সাংসদ আছেন, যার গলা রাজ্যসভায় গলা তুলতে পারে। আমি অনুরোধ করব, এই আওয়াজটা তুলুন যে স্কুল 11-12 গুরুত্ব ফিরে আসুক। 11-12 থেকে যদি আমরা সারা দেশের যে নম্বর হয়, সেই নম্বরের মধ্যে প্যারিটি আনতে পারি, পারচেসিং পাওয়ার প্যারিটি বলে একটা ইকোনমিক্সের শব্দ আছে, ঠিক সেরকমভাবে বিভিন্ন বোর্ডের যে পরীক্ষা, তার মধ্যে নম্বরের প্যারিটি এনে সংখ্যাতত্ত্ববিদরা সেরকম কোনো পদ্ধতির উদ্ভাবন করতে পারেন। আমরা যদি অন্তত একটা অংশ, মূল যে পরীক্ষা, সে পরীক্ষাটা আরো উন্নত হোক, সেটা স্টেজড হতে পারে, বারবার অনেকগুলো স্টেজের মধ্যে দিয়ে যেতে পারে। ইউনাইটেড স্টেটসে 2-3টে পরীক্ষা, এবং ছাত্রছাত্রী যে পরীক্ষাটায় ভালো নম্বর পায় সেই নম্বরটা গ্রহণ করা হয়। একদিনেই 3.5 ঘন্টায় তার ভাগ্য নির্ধারিত হয়ে যাবে, এটা যেন না হয়। সে যেন কারেকশনের উন্নয়নের পদ্ধতি পায়। তার সঙ্গে যোগ হোক স্কুল থেকে পাওয়া নম্বরের একটা অংশ স্কুলমুখী ছাত্রছাত্রীদের করতে হবে। বিষয় শিক্ষা না করে টিকমারা এক কোনা কতগুলো মানুষকে আমরা চিকিৎসার মতন একটা সংবেদনশীল একটা বহু গুরুত্বপূর্ণ পেশার মধ্যে ঢোকার জন্য যে সুযোগ করে দিচ্ছি, তাতে আমরা ভবিষ্যতের ধ্বংসস্তূপ তৈরি করছি। এ পেশার শুধু নয়,
আমাদের দেশের প্রতিটা মানুষের সুরক্ষার ক্ষেত্রে, এবং শুধু কতগুলো রোজগেরের দানবের জন্য আমরা প্রতীক্ষা করছি। আমরা আশা করব যে সুমতির উদয় হবে। শুধু সরকার এটা দেখলে পরেই হবে না, মানুষকেও ভাবতে হবে, এবং কোর্টের কথা নিয়ে কিছু বলা যাবে না। আশা করব সুপ্রিম কোর্ট, যাদের নির্দেশেই চালু হয়েছিল এই নিট, তারা জেগে উঠবেন এবং তারা কোনো এক ব্রাহ্ম মুহূর্তে নিদান দেবেন যে নিটের বদলে আরও সুন্দর, আরও হোলিস্টিক সিস্টেম চালু হবে এদেশে। এই আশা নিয়েই আমি আমার কথা থামাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ অভিজিৎ দা। দেখুন, অভিজিৎ দা প্রথমেই নিট বিলোপের ডাক দিলেন, পাশাপাশি আরেকটাও ডাক দিলেন যে রাজনীতিটাকে একটু দূরে সরিয়ে রাখার। আমি এই ক্ষেত্রে একটু দূরে সরিয়ে রাখি। অভিজিৎ দা যখন বলছিলেন, আমার ঘুরে ফিরে একটা শব্দবন্ধই মনে ভাসছিল, হেমোর দুর্ভাগা দেশ। দুর্ভাগা কেন বলবো না বলুন তো? ভবিষ্যতে যারা হয়তো ওই বনফুলের অগ্নিশ্বর হতে চলেছেন, তাদের জন্য এখন রীতিমতো রেট চার্ট রেডি। এখন শোনা যাচ্ছে যে ডাক্তারি পরীক্ষার প্রশ্ন এবং তার উত্তর যদি আগের দিন রাতে কেউ হাতে পেতে চান, তাহলে তাকে দিতে হবে 30 লাখ। এবিপি আনন্দেই গত শুক্রবার একটা অডিও টেপ আমরা শুনিয়েছি, যেখানে একজন সরকারি হাসপাতালের ডাক্তারবাবুকে অফার দেওয়া হচ্ছে যে নিট পিজি অর্থাৎ MD-MS এর প্রশ্নপত্র তৈরি আছে, পেতে গেলে দিতে হবে মাত্র 65 লক্ষ টাকা। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এই অডিও টেপ সম্প্রচারে 2 দিন পর রবিবার সেই পরীক্ষাও বাতিল হলো। এখন ভাবছিলাম যে আজাদির এই অমৃতকালে ডাক্তারি পরীক্ষার এই হাল দেখে সেই মানুষটা কি ভাবতেন, যিনি আজ থেকে প্রায় 113 বছর আগে 1200 টাকা সম্বল করে বিলেতে গিয়ে 2 বছরের মধ্যে একই সঙ্গে MRCP আর FRCS করে দেশে ফিরেছিলেন। ভদ্রলোকের নাম বিধানচন্দ্র রায়। 1947 সালের ডিসেম্বর মাসে চিকিৎসক হিসেবে যে বিধান রায়ের রোজগার ছিল মাসে 42,000 টাকা, তিনি সেই মোটা রোজগার জলাঞ্জলি দিয়ে রাজনীতিতে এলেন এবং মুখ্যমন্ত্রী পদে বসে নিজের মাইনে নিজেই ঠিক করলেন, মাত্র 1400 টাকা। আর আজ যারা 30 লক্ষ বা 65 লক্ষ টাকা দিয়ে ডাক্তারির ডিগ্রিটা কিনবেন, তারা নাকি হবেন সেই বিধান রায়ের উত্তরসূরি। ওই যে বলছিলাম না, হেমোর দুর্ভাগা দেশ। যাই হোক, আমার পরের বক্তা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী। শুভ সন্ধ্যা। মঞ্চে যারা আছেন এবং আমার সামনে যারা আছেন মঞ্চের বাইরে, এবং যারা টিভির পর্দায় বক্তব্য শুনছেন দেখছেন, তাদের প্রত্যেকেই নমস্কার। আজকে যে প্রসঙ্গ আলোচনা হচ্ছে সেই প্রসঙ্গে বলতে গেলে প্রথমে একটু খুবই সামান্য সংক্ষেপে যে কথাগুলো আলোচনা হয়েছে ফ্যাকচুয়াল ইনফরমেশনের সঙ্গে, সেই প্রসঙ্গে বলি এই যে নিট ইউজির যে পরীক্ষার যে দুর্নীতি, সেখানে প্রধানত 3টি বিষয় আমাদের গোচরে এসেছে। একটা হচ্ছে পেপার লিক অর্থাৎ প্রশ্নপত্র ফাঁস, একটা হচ্ছে ইনফ্লেটেড স্কোর এবং আরবিট্রারি গ্রেস মার্ক। এই 3টি জিনিস দেখা গেছে এই দুর্নীতির সঙ্গে যুক্ত, এবং এই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তাদের মধ্যে যারা রয়েছে, তাদের মধ্যে কিংপিং হিসাবে একজন একসময় ডাক্তারি পড়েছিল, আরেকজন সে অতীতেও এই দুর্নীতির সঙ্গে যুক্ত থেকে জেল খেটেছে, এবং তার ছেলেও ডাক্তার হয়ে ডাক্তারি পড়তে গিয়ে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে জেল খাটছে। এছাড়া যারা গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে বিভিন্ন প্রদেশের লোক রয়েছে, এবং সেই সঙ্গে এটাও দেখা যাচ্ছে যে এই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনা শিক্ষক এবং আধিকারিকদের, এবং তাদেরও মোটামুটি একটা আতশকাচের নিচে আনা হয়েছে। লক্ষ লক্ষ টাকায় যে প্রশ্নগুলো বিক্রি হচ্ছে বা হয়েছে, সেইটা একদিকে যেমন দুঃখের, আরেকদিকে আশঙ্কার রয়েছে। আমরা এই প্রসঙ্গে বলতে গেলে বলি যে পশ্চিমবঙ্গে যেমন চাকরি বিক্রি ব্যাপারটা শুরু হয়েছিল বা হয়েছে, আমরা যেটা দেখতে পাচ্ছি খবরের কাগজে, সেটা আস্তে আস্তে বোধহয় সব জায়গাতেই ছড়িয়ে পড়েছে। এবং এটা যে শুধু আজকেই হয়েছে তা না, আমি এই কথা অন্তত মানতে নারাজ যে নিটের দুর্নীতি শুধু আজকেই হয়েছে। যে কথাটা আমার পূর্ববর্তী বক্তা বললেন, সেই প্রসঙ্গে আমি একটা টেকনিক্যাল সাইডে যদি বলি, রাজনীতির ব্যাপারটা সরিয়ে দিয়ে, যে একটা পরীক্ষার মাধ্যমে এইভাবে যে বার করার চেষ্টা, এইভাবে যে ঠিক করার চেষ্টা যে কে ঢুকবে এই পরীক্ষায়,
এইটা কি ঠিক আমি জানি না এটা ঠিক কিনা, তবে এর মাধ্যমে দুর্নীতির একটা সুযোগ থেকে যায়। এবং যেসব সরকারি আধিকারিকরা এর মধ্যে থাকেন, এবং সবচেয়ে বড় কথা এই কোশ্চেন ব্যাংকগুলো যারা তৈরি করেন তাদের কি সঠিক মূল্যায়ন হয়? আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার সঙ্গে বিভিন্ন সময় যুক্ত থাকার সময় দেখেছি যে প্রবেশিকা পরীক্ষাগুলোতে যারা কোশ্চেন ব্যাংক বানান বা যারা মডারেশন করেন তাদের সঠিক মূল্যায়ন হয় না। সেই মূল্যায়ন কিন্তু খুব জরুরি। সেই জায়গাটা সম্পর্কে আমার প্রশ্ন রইল। এরপরে বলি, ছাত্রদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা থাকবে, প্রত্যেকেরই থাকা দরকারও, কিন্তু সেই উচ্চাকাঙ্ক্ষা পূরণে যে অসাধুতার আশ্রয় নেওয়ার চেষ্টা চলছে বা শুরু হয়েছে সেইটা কিন্তু অত্যন্ত চিন্তার বিষয়। আমি অভিভাবকদেরও ওই প্রসঙ্গে আমি টেনে আনতে চাইছি যে একজন অভিভাবক কি করে এত টাকা জোগাড় করে তার ছেলেকে অসাধু পদ্ধতিতে একটা পরীক্ষা দিয়ে এক ডাক্তার বা অন্যান্য পেশায় দিতে চাইছে, সেই জায়গাটাও কিন্তু মোটেই কাম্য নয়। এবং আমি এটাও দেখছি যে টাকা দিয়ে পড়া এই জিনিসটা কিন্তু বিভিন্ন রাজ্যে এবং সরকার আগেই চালু করে দিয়েছে। এই যে ম্যানেজমেন্ট কোটা, টাকা দিয়ে ঢোকা যায়, পরীক্ষা না দিয়ে টাকা দিয়ে ঢোকা যায়, এটাও কিন্তু এক ধরনের এই পদ্ধতি। এবং এইটা এখন পরীক্ষার মধ্য দিয়ে অত্যন্ত জেনারেলাইজ ফর্মে চলে আসছে। ইঞ্জিনিয়ারিংয়ে টাকা দিয়ে প্রাইভেট কলেজগুলোতে ঢোকা যায়, এটা অনেক দিন ধরে চালু হয়ে গেছে, এটা কিন্তু আমাদের সময় ছিল না। এবং এই প্রসঙ্গে বলি যে এই যে এত প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ, এত প্রাইভেট মেডিকেল কলেজ তৈরি হচ্ছে, এটা কেন এত তৈরি হচ্ছে, কিসের স্বার্থে তৈরি হচ্ছে? এবং সেখানে আমাদের নিজেদের কি সেই সোশ্যাল কালচারটা বা সেই সামাজিক মূল্যবোধটা কি আমাদের এসেছে যে আমরা এত বেসরকারিকরণকে আমরা স্বাভাবিকভাবে নিয়ে সৎভাবে তার মধ্য দিয়ে যেতে পারবো? সেই প্রশ্নটা আমার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমাদের দেশে সরকারি রেগুলেশন যদি ঠিকমতো না থাকে, সরকারি রেগুলেশন যদি ঠিকমতো অ্যাপ্লিকেশন না হয়, আমাদের যদি সামাজিক মূল্যবোধটা সেই রকমভাবে তৈরি না হয়, তাহলে শুধুমাত্র কিছু বেসরকারিকরণ দিয়ে আমার মনে হয় না এইভাবে জিনিসটা ঠিক পথে এগোচ্ছে। এই যে কোচিং সেন্টারগুলো দিনের পর দিন ব্যাঙের ছাতার মতো কোচিং সেন্টার গজিয়ে উঠছে, কেন গজিয়ে উঠছে? এই কোচিং সেন্টারগুলোর সাথে যদি অসাধু চক্রে যুক্ত থাকে সেটা কি অস্বীকার করা যায়? এবং এই কোচিং সেন্টারের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হয় কি না সেটাও একটা দেখার বিষয় রয়েছে। এবং এই সময়ে বলতে গেলে আমরা আরও বলবো যে ছাত্রদের মধ্যেও যে কালচারটা তৈরি হচ্ছে সেই কালচারটা ভীষণ ডিজিটাইজড কালচার। মানে একটা ডিজিটাল একটা স্ক্রিনের মধ্যে তার সমগ্র পৃথিবীর তথ্যানুসন্ধান করার এবং জ্ঞান আহরণের চেষ্টা, এটা মোটেই সাকসেসফুল হতে পারে না। এখানে তথ্যানুসন্ধান হচ্ছে না, এখানে তথ্য আরোহণ হচ্ছে। এই যে একটা ফোনের মাধ্যমে, একটা ছোট কম্পিউটারের মাধ্যমে, একটা ট্যাবের মাধ্যমে সমগ্র বিশ্বের জ্ঞান আমি খুব তাড়াতাড়ি করায়ত্ত করতে চাইছি, আমি একলাভে নিচের সিঁড়ি থেকে ওপরে উঠতে চাইছি, এই যে মানসিকতা, এই ফিজিক্যাল সিস্টেমের বাইরে গিয়ে, এবং সেটাকে যেভাবে আমরা বিভিন্ন জায়গা থেকে দেখছি প্রশ্রয় দেওয়া হচ্ছে, সেইটা কিন্তু এই সমাজে এক ধরনের দুর্নীতিকে ইনডাইরেক্টলি প্রশ্রয় দিচ্ছে। আমাদের ছাত্রদের মধ্যে আমরা দেখছি যে টেক্সট বই পড়ার মানসিকতা কমে আসছে। তারা কত তাড়াতাড়ি নোট পড়ে, কত তাড়াতাড়ি একটা কোচিং সেন্টার থেকে স্টাডি মেটেরিয়াল জোগাড় করে ঠিক সেইভাবে এমসিকিউর জন্য তৈরি করতে পারবে, সেই জায়গাটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এতে কিন্তু জ্ঞান তৈরি হয় না, এতে কিন্তু জীবনের বেসিক মূল্যবোধগুলো তৈরি হয় না। তাকে খাটতে হবে, তাকে পড়তে হবে, তাকে টেক্সট বই পড়তে হবে, করে সেই দিকে যেতে হবে। এবং যেন তেন প্রকারেণ একটা প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে আমি ঢুকতে পারবো, আমি আস্তে আস্তে সেটার মাধ্যমে পাশ করে আমি জীবনে প্রতিষ্ঠিত হব, এই যে উচ্চাকাঙ্ক্ষা, এই উচ্চাকাঙ্ক্ষাকে আমি সফল করার জন্য যেভাবে হোক সেই প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে আমায় ঢুকতেই হবে। এবং যে শিক্ষার পদ্ধতিতে এই ভর্তিগুলো মেধাভিত্তিক হওয়া উচিত, বৃত্তিমূলক হওয়া উচিত, সেইটা না হয়ে এটা ইঁদুর দৌড়ে সামিল হয়ে দাঁড়াচ্ছে। এবং ইঁদুর দৌড়ে কে কত দুর্নীতির মাধ্যমে, কত শর্টকাট মেথডে সেইখানে পৌঁছতে পারবে, সেই জায়গাটায় চেষ্টা করে যাচ্ছে। এই প্রসঙ্গে যদি বলতে হয়, আমি অন্তত আমার এই 32 বছরের শিক্ষক জীবনের অভিজ্ঞতা থেকে আমি মনে করি যে প্রবেশিকা পরীক্ষা
শুধু একটা ধাপে হলে এই দুর্নীতি রোধ করা খুব অসম্ভব। আজ হয়তো সিবিআই তদন্ত করছে, হয়তো কয়েকজন ধরা পড়বে, তার শাস্তি হবে, চেয়ারম্যান হোক, ডিরেক্টর জেনারেল হোক, কেউ হয়তো ছাঁটাই হবে, কাউ হয়তো সরে যেতে হবে, কম্পালসারি ওয়েটিংয়ে যেতে হবে, কিন্তু তাতে কি আসলে এই দুর্নীতির অবসান ঘটবে? এই দুর্নীতির অবসান ঘটাতে গেলে পদ্ধতির দরকার, মেকানিজম দরকার, যে মেকানিজমের মাধ্যমে এই দুর্নীতি করা সম্ভব নয়, সেই জিনিসটাকে ভাবতে হবে। তার জন্য কমিটি তৈরি করতে হবে, তার জন্য শিক্ষকদের সাহায্য নিতে হবে, তার জন্য যেখানে যেখানে যেরকম সাহায্য দরকার সেই সাহায্য নিয়ে সেটাকে শক্ত মনে শক্তভাবে তৈরি করতে হবে। এই কাউন্সেলিং, ইন্টারভিউ, এগুলোকে জোর দিতে হবে। ধাপে ধাপে পরীক্ষাগুলোকে নিতে হবে, একটা পরীক্ষার উপর নিলে চলবে না। একটা কোশ্চেন ব্যাংক তৈরি হবে, যে কোশ্চেন ব্যাংকে যে শিক্ষকরা সত্যি এই ব্যাপারে প্রশ্ন দিতে পারেন তাদের থেকে প্রশ্ন নিতে হবে। শিক্ষকদের এবং যারা প্রশ্ন করছে তাদের প্রপার মূল্যায়ন করতে হবে। এবং এই প্রশ্নগুলো যে সেট হবে, মডারেশন হবে, সেটা কোনো ফিজিক্যাল সিস্টেমের মধ্য দিয়ে না। এখানে আমাদের আজকাল টেকনোলজি অনেক ডেভেলপড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপড। এক্ষেত্রে র্যান্ডাম স্যাম্পলিং করা যায়, র্যান্ডাম কোশ্চেন তৈরি করা যায়। সেক্ষেত্রে এক ছাত্র যে কোশ্চেন পাচ্ছে, পাশের ছাত্র সেই কোশ্চেন পাবে না। এরকম অনেক রকম পদ্ধতি তৈরি করা যায়, সেই পদ্ধতিগুলো সাহায্য নিতে হবে। আমাদের নজরদারি বাড়াতে হবে। আমাদের এই যে এত প্রবেশিকা পরীক্ষার দিকে নজর, এত ইঁদুর দৌড়, সেটা কমাতে গেলে সরকারি চাকরি, প্রচুর সরকারি পদ, রাজ্য স্তরে বলুন, কেন্দ্রীয় স্তরে বলুন, প্রচুর সরকারি পদ খালি পড়ে আছে, সেইগুলো পূরণ করতে হবে। সেই সরকারি পদ পূরণ করতে পারলে এই ইঁদুর দৌড়ের মানসিকতা কমতে পারে। এবং এই সঙ্গে এন্টারপ্রেনারশিপকে উৎসাহ দেওয়া খুব জরুরি। শুধুমাত্র চাকরির দিকে নজর না দিয়ে এন্টারপ্রেনার হয়ে যাতে আরও চাকরি তৈরি করা যায় সেই দিকেও কিন্তু নজর দেওয়াটা দরকার। আর সবচেয়ে শেষে যে কথাটা বলবো, রাজনৈতিক হস্তক্ষেপ, এটাকে যত সম্ভব না করা যায় সেটা রাজনৈতিক নেতাদেরই করতে হবে। রাজনৈতিক হস্তক্ষেপ যদি শিক্ষা ব্যবস্থার মধ্যে পুরোপুরিভাবে ঢুকে পড়ে তাহলে কিন্তু দুর্নীতি আসবে। আমি একটা ছোট্ট টিকা দিয়ে বা আমার ছোট্ট একটা অভিজ্ঞতা দিয়ে শেষ করব। আমি রাজনৈতিক হস্তক্ষেপ দেখেছি শিক্ষা ব্যবস্থায়, কিন্তু শিক্ষা ব্যবস্থায় একসময় কিন্তু রাজনৈতিক হস্তক্ষেপ আমি দেখিনি। আমি যে সময় ছিলাম, আজকে এখানে আছেন ঘটনাচক্রে তৎকালীন শিক্ষামন্ত্রী ব্রাত্যবাবু, সেই সময় যে শিক্ষা ব্যবস্থায় আমি ছিলাম, আমি কিন্তু একদিনের জন্য কোনো রকম অনিয়ম বা কোনো রকম রিকোয়েস্ট, একে নিন, ওকে নিন, একে দিন, ওকে মার্কস দিন, একে ভর্তি করুন, আমি একটিও পাইনি। এবং সেই সময়ে কোনো রাজ্যের কোনো মন্ত্রীও আমাকে দেয়নি। কিন্তু পরে আমি দেখেছি এই শিক্ষা ব্যবস্থা এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে সেটা দুর্নীতির পাহাড় হয়ে দাঁড়িয়েছে। সুতরাং রাজনৈতিক হস্তক্ষেপ যেমন কাম্য নয়, সেরকম যে সৎ রাজনৈতিক নেতারা রয়েছেন তারা যেন এগিয়ে আসেন, তারা যেন জোর করে চেষ্টা করেন এবং জোর করেন যাতে এই ধরনের শিক্ষা ব্যবস্থার মধ্যে এই অসাধু আচরণগুলো ঢুকতে না পারে, দুর্নীতি ঢুকতে না পারে। সেই জায়গাটা কিন্তু জরুরি। এবং সমাজের প্রত্যেকের আমাদের চেতনা তৈরি করতে হবে, আমাদের দেখতে হবে। এবং টেকনিক্যালিও আমাদের শিক্ষা ব্যবস্থাকে, আমাদের এই পরীক্ষাগুলোতে এন্ট্রি নেওয়ার যে ব্যবস্থাগুলো, সেগুলোকে এমনভাবে করতে হবে, মেকানিজমটা ডেভেলপ করতে হবে যাতে এক বা ততোধিক ব্যক্তি এর মধ্যে দুর্নীতি চট করে আনতে না পারে। নমস্কার। ধন্যবাদ প্রফেসর চক্রবর্তী। আমি প্রফেসর চক্রবর্তীর সঙ্গে এক জায়গায় একমত এবং এক জায়গায় দ্বিমত। একমত এইখানে যে হ্যাঁ, উনি নাম বলেননি, আমি নামটাই বলে দিই, যে সঞ্জীব মুখিয়া। এই সঞ্জীব মুখিয়া হচ্ছে পেশাদার, এমন পেশাদার যে সে প্রত্যেক পরীক্ষার এইভাবে প্রশ্ন ফাঁস করে, নিয়মিতভাবে করে। তার ছেলে জেলে আছে, সে ফেরার। কিন্তু আমি বিশ্বাস করি না, দ্বিমত কোনখানে, যে এই সঞ্জীব মুখিয়াই এই এত বড় ঘটনার মাস্টার মাইন্ড, সঞ্জীব মুখিয়াই একমাত্র মুখিয়া। কারণ এর পেছনে অন্য অনেক বড় মুখিয়ারা না থাকলে এত বড় দেশে প্রশ্ন ফাঁস করা সহজ কথা নয়। প্রফেসর চক্রবর্তী বলছিলেন যে 32 বছরের বেশি সময় ধরে তিনি অধ্যাপনা করেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য যখন বলছিলেন, আমার শুধু খারাপ লাগছিল এই ভেবে যে দেখা যাচ্ছে যে এই দেশ বা এই রাজ্যের শিক্ষা দুর্নীতিতে শুধু এই সঞ্জীব মুখিয়ারা, এই অসাধু আমলারা, আধিকারিক বা রাজনীতিবিদরা নন। দুর্ভাগ্য আমাদের যে প্রত্যক্ষভাবে যুক্ত থাকার অভিযোগ উঠছে এমনকি মাননীয় শিক্ষকদের বিরুদ্ধেও।
যে গোধরাতে ব্রাত্য খানিকক্ষণ আগে বলছিল গোধরা বললেই সাম্প্রদায়িক সংঘর্ষ, না, গোধরা বললে এটাও মনে পড়ে যে এই গোধরাতে ডেপুটি কালেক্টর হিসেবে কাজ করতেন আমাদের ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই। গুজরাটের সেই গোধরাতে নিট পরীক্ষার্থীর থেকে সাদা খাতা নিয়ে উত্তর লিখে দেওয়া চক্র চালানোর অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে, আর বিনিময়ে সেই মাননীয় শিক্ষক নাকি দাবি করেছিলেন 10 লক্ষ টাকা। 2022 সালে রাজস্থানে প্রশ্ন ফাঁসের ঘটনায় মূল অভিযুক্ত যে ছিল সুরেশ বিষ্ণই, সেই সুরেশ বিষ্ণই ছিলেন একটি সরকারি স্কুলের প্রধান শিক্ষক। ধরুন আমাদের রাজ্যে শিক্ষা দুর্নীতিতে সিবিআই যে 37 জন এজেন্টের খোঁজ পেয়েছে তাদের মধ্যে 11 জনই নাকি শিক্ষক। সুতরাং শিক্ষকরাই যদি দুর্নীতির রাস্তা চিনিয়ে দেন তাহলে ছাত্রছাত্রীদের ভালো মন্দের বিচার শেখাবে কারা? অভিজিৎবাবু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেই বোধহয় বলতে ইচ্ছে করছে ত্রিগুণা সেনের কথা। 1967 সালে ত্রিগুণা সেন প্রথমে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, পরে পেট্রোলিয়াম মন্ত্রী হয়েছিলেন। 1972 সালে যখন তিনি মন্ত্রিত্ব থেকে চলে আসেন তখন স্বয়ং ইন্দিরা গান্ধী তাকে একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করতে চেয়েছিলেন। এক কথায় প্রধানমন্ত্রীর সেই প্রস্তাব নাকচ করে দিয়ে সেদিন ত্রিগুণা সেন বলেছিলেন, কোট আনকোট, আমার গায়ে এখনও পুরোপুরি একটা রাজনৈতিক দলের তকমা সেঁটে গেছে, সেখানে যাব, সেখানকার ছাত্রছাত্রীরা আমাকে বিশ্বাস করবে না। আমাদের দুর্ভাগ্য আজকের এই প্রদীপ যোশী বা মানিক ভট্টাচার্যের এই রকম ভাবার নীতিবোধটাই নেই।